মেকানিক্স অনলাইন ক্লাস 3.1 আজকে 3 নাম্বার ক্লাস শুরু হচ্ছে। 3 নাম্বার ক্লাসে আজকে প্রথম ক্লাস। আজকে আমরা আসলে ডাইরেক্ট অঙ্কেই যাব, কিন্তু অঙ্কে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব। খুবই স্বাভাবিক সিম্পল জিনিসগুলো, কিন্তু আমি একটু রিভাইজ দিয়ে দিব। তো অঙ্কে যাওয়ার আগে আমি ওই জিনিসগুলো একটু দেখাচ্ছি। আমরা তো কোণের হিসাব করতে জানি। কোণের হিসাব কিভাবে করে আমি দেখাই একটু। ধরো এটা একটা কোয়াড্রেন্ট, এক্স ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। কোণ কিন্তু তোমার শুরু হয় এখান থেকে। যখন সমস্ত কোণ শুরু হয় এখান থেকে। এখান থেকে কোন দিকে ঘুরে? এখান থেকে ঘুরবে হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে ঘুরবে। কোণটা তৈরি হয় এখান থেকে। এখান থেকে কোণটা শুরু হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। যেমন একটা কোণ তৈরি করি আমি। ধরো এখানে আর একটা রেখা টানলাম, এই যে একটা রেখা আছে এখানে। এই রেখাটা আছে 0 ডিগ্রি কোণে। এই রেখা 0 ডিগ্রি কোণে আছে। আমি যদি এই রেখাটার এখানে নেই, তাহলে কোণগুলো বাড়তে থাকে, তাই না? এই যে দিকে যদি নেই, কোণটা কী করতে থাকে? বাড়তে থাকে। 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না? 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি। আস্তে 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 আসে কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? এটা 90 ডিগ্রি। তো 90 পরে 100, 110, 120, 130, 140 এরকমভাবে আসে। আস্তে 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 যখন এই রেখাটা এখানে আসে, তখন কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। আবার 180 ডিগ্রি থেকে যদি আরও বাড়াইতে থাকি, তাহলে এইভাবে আসবে। এটা হচ্ছে 100, 190, 100, 200, 210। ঠিক আছে? এইরকমভাবে এখানে আসবে তোমার 270 ডিগ্রি পর্যন্ত। এই যে এই পর্যন্ত 270। তারপর 270, 280, 290, 300, 300, 310, 320, 360 ডিগ্রি। এখানে হচ্ছে 360 ডিগ্রি। এই দেখো, একটা জিনিস খেয়াল করো, 0 ডিগ্রি আর 360 ডিগ্রি কিন্তু একই রেখা বরাবর আছে। কিন্তু 0 ডিগ্রি আমি যদি বলি, 0 ডিগ্রি মানে হচ্ছে এইটা, আর 360 ডিগ্রি মানে কিন্তু এইটা। এখান থেকে শুরু করে 0 ডিগ্রি মানে 0 এখানে, আর 360 মানে হচ্ছে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে টোটাল এই কোণটা হয়েছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে সেটা 90 ডিগ্রি, এটা 90, আর এটা হয়েছে 90, এটা 90, আর এটা হয়েছে 90 ডিগ্রি। ওকে, বুঝতেছো তো? তো টোটাল কোণ হয়েছে 360 ডিগ্রি। আমরা আবার একটু দেখি। এদিকে একটা রেখা টানলাম, এদিকে একটা রেখা টানলাম। এটা এক্স অক্ষ, একটা হয়েছে এক্স অক্ষ, এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ। এখানে ধরো একটা কোণ আছে আমাদের, এখানে একটা কোণ আছে, একটা রেখা আছে, একটা কোণ তৈরি করছে। এই যে একটা কোণ, একটা রেখা একটা কোণ তৈরি করছে। এই অ্যাঙ্গেলটা কত হইতে পারে অনুমান করো? অ্যাঙ্গেলটা হইতে পারে 90 ডিগ্রির কম। এই রেখাটা কিন্তু আসলে কোণটা কিন্তু কোন দিকে তৈরি হয়েছে? এখান থেকে এই দিকে না, কিন্তু এই রেখার থেকে এই দিকে না, এই রেখার থেকে ওই দিকে। আমি একটু তারপর দেখাই দিই। এটা কোণটা তৈরি হয়েছে এখান থেকে ওই দিকে। মানে রেখাটার মুভমেন্ট কোন দিকে? এই যে রেখাটার, এই রেখাটার মুভমেন্ট হচ্ছে ওই দিকে। মানে এক্স অক্ষের উপরে ছিল, এটা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমি আবার বলি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90, এটা 90, এটা 90, তাহলে 180, 180 আর 90, 270, 270 আর 90 কত? 360। আচ্ছা, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ ডিগ্রি কোণে আছে। তোমরা একটু থিটার মানটা অনুমান করো তো দেখি। থিটার মান কত হইতে পারে? 30 ডিগ্রি হইতে পারে। ঠিক আছে? থিটার মান 30 ডিগ্রি হইতে পারে। হতে পারে না? কারণ 90 ডিগ্রি কম এটা। কিন্তু যদি আমি তোমাকে থিটার মান বইলা দেই, দেখো তো কি হয়। মনে করি থিটার মান, থিটার মান তোমার 70 ডিগ্রি। তাহলে কি হবে বলো দেখি? এই রেখাটা আর এখানে নাই। এই রেখাটা আসলে এখানে হবে না। এটা 30 ডিগ্রি হয়েছে। থিটার মান কত ডিগ্রি হয়েছে? বড় জোরের 30 ডিগ্রি। কিন্তু আমি যদি বলি থিটা 70 ডিগ্রি, তাহলে বলো তো এই রেখাটা আসলে কোথায়? এখানে হবে? এখানে হবে না।
দেখানো হচ্ছে ছোট, কিন্তু আসলে থিটার মান অনুযায়ী আমাদের দেখতে হবে। যখন দেখলাম থিটা 70 ডিগ্রি, তাহলে এই রেখাটা আর এখানে হবে না, এই রেখাটা আমরা মুছে দিই। থিটার মান 70 ডিগ্রি, মানে রেখাটা এখানে হবে, আর একটু বেশি হবে না? এই যে একটু বেশি দিয়ে দিলাম, এই দেখ 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, তার মানে এটা আমরা মুছে দেবো, এটা বাদ, এটা বাস। তাহলে 70 ডিগ্রি হবে, এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু হয়েছে 70 ডিগ্রি। থিটাটা হবে এখান থেকে এতটুকু, কারণ থিটার মান তো বেশি, কম হলে আর নিচে হবে। যদি বলি থিটার মান, আমি যদি থিটার মান বলে দিলাম, থিটার মান ধরো এটা না, থিটার মান যদি আমি বলি থিটা ইজ ইকাল টু 10 ডিগ্রি, তখন কি হবে বলো দেখি? আমাদের চিত্র কি ঠিক আছে বলে মনে হয়? 10 ডিগ্রি কি এত বেশি হবে? 10 ডিগ্রি হবে কম। আমি এটা মুছে ফেলি, 10 ডিগ্রি হবে আরো কম, এটা মুছে ফেললাম আমরা। মুছে ফেলে থিটা কোথায় দিব? থিটা কোথায় দিব? থিটা দিব এই যে, এই যে 10 ডিগ্রি, দেখো ঠিক আছে, বুঝছো তো? আচ্ছা, ধরো কোনো এক গানকে এই যেরকম চিত্র দেওয়া আছে, আমি চিত্রটা একটু মুছে ফেলি। কোনো অঙ্কে চিত্র দেওয়া আছে, চিত্রে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এইটা, এই যে এটা, এটা বলা আছে থিটা, এটা বলা আছে থিটা, কিন্তু থিটার মান অঙ্কে দেওয়া আছে 120 ডিগ্রি। থিটার মান অঙ্কে দেওয়া আছে 120 ডিগ্রি। এখন বলো তো দেখি, এই এই যে রেখাটা, এই রেখাটা আসলে এই পজিশনে হবে কিনা? এটা তো 30 ডিগ্রি, 120 ডিগ্রি যদি থিটা হয়, তাহলে থিটাটাকে এই পজিশনে থাকবে বলে মনে হয় না। থিটাটা এই এই প্রথম যে কোয়াড্রেন্ট, এখানেও থাকবে না, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে, তাই না? তো প্রকৃত চিত্রটা কোনটা হবে? এই চিত্রটা প্রকৃত হবে না। প্রকৃত চিত্র আমি আঁকতেছি, প্রকৃত চিত্র হবে তোমার এরকম, এই যে এটা, এটা চলে যাবে এখানে 120 ডিগ্রি, তাই না? এইটা হচ্ছে তোমার 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আমাদের থিটা অঙ্কে শুধু থিটা দেওয়া ছিল, এই অঙ্কে শুধু থিটা দেওয়া ছিল, কিন্তু থিটার প্রকৃত মান যখন আমরা পেয়ে গেছি, যে দেখো থিটার মান কত 120 ডিগ্রি, তখন এই যে অঙ্কে যে চিত্রটা দেওয়া ছিল, এই চিত্রটার কাজ হবে না। তখন প্রকৃত যে থিটাটা, এই যে দেখো প্রকৃত যে থিটাটা, ওই অনুসারে নতুন করে চিত্র আঁকতে হবে, ঠিক নাই কি? তুমি যদি এখানে বলো ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি লিখে দিতা, তাহলে কি হইতো? ফার্স্ট কোয়াড্রেন্টে কি 120 ডিগ্রি হয়? এটা কি পাগল নাকি তুমি? ফার্স্ট কোয়াড্রেন্টে বড় জোর সর্বোচ্চ 90 ডিগ্রি হতে পারে, কিন্তু এখান থেকে 120 ডিগ্রি হতে পারে না, তাই না? ওকে, আরেকটা দেখো, আমাদের এখানে একটা রেখা আছে, রেখা একটা কোণ তৈরি করছে, তাই না? এক্স অক্ষের সহিত একটা কোণ তৈরি করছে, এক্স অক্ষের সহিত একটা কোণ তৈরি করছে। এক্স অক্ষ কিন্তু দুই পাশে আছে, এই পাশেও এক্স অক্ষ আছে, ওই পাশে এক্স অক্ষ আছে। এই পাশের এক্স অক্ষ বলা হয় পজিটিভ এক্স অক্ষ, এই পাশের এক্স অক্ষকে বলা হয় নেগেটিভ এক্স অক্ষ। ওয়াই অক্ষ দুইটা আছে, এই উপর দিকে একটা ওয়াই অক্ষ, নিচের দিকে একটা ওয়াই অক্ষ। উপরের দিকে যে ওয়াইটা আছে, এটা বলা হয় পজিটিভ ওয়াই, নিচের দিকে ওয়াইটা হচ্ছে নেগেটিভ ওয়াই। আচ্ছা, এখন আমাদের এই রেখাটা পজিটিভ এক্স অক্ষের সহিত, এই যে পজিটিভ, নেগেটিভ না, পজিটিভ এক্স অক্ষের সহিত থিটা ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? এখন থিটার মান যদি 10 ডিগ্রি হয়, মনে হয় ঠিকই আছে চিত্রটা, তাই না? কিন্তু আমি যদি বলি থিটার মান, থিটার মান 210 ডিগ্রি, থিটার মান কত? 210 ডিগ্রি। তাহলে এই চিত্রটা দেখতে কিরকম? এরকম হবে এই চিত্র? না, এরকম হবে না। 210 ডিগ্রি এটা হবে না, এটা চিত্র হয় না এটা। তাহলে প্রকৃত চিত্রটা কিরকম হবে দেখতে? প্রকৃত চিত্রটা হবে এরকম, 210 ডিগ্রি মানে হচ্ছে এখানে চলে আসবে, এই যে এখানে, এখানে চলে আসবে। তার মানে অ্যাঙ্গেলটা হয়েছে তোমার এইটা, এইটা হয়েছে, না না সরি, এটা না, অ্যাঙ্গেলটা হয়েছে তোমার এইটা। এখান থেকে শুরু করে, থিটা কোথা থেকে শুরু হয়েছিল? এখান থেকে শুরু করে এই যে এটা হয়েছে তোমার অ্যাঙ্গেল 210 ডিগ্রি। বোঝাইতে পারছি আমি যেটা বলতেছি? অ্যাঙ্গেলটা হবে 210 ডিগ্রি। একটু আমি আর একটু জটিল করি, হ্যাঁ, আর একটু জটিল করি, জটিল না সিম্পল জিনিসই, হ্যাঁ, আমি তোমাদের
জানাই আছে, আমি জাস্ট একটু এখন পেঁচাবো। ধরো ধরো এখানে একটা দেওয়া আছে, বল দেওয়া আছে, আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে এইটা, তোমার অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, এইটা। একটু আগে চিত্রটা ছিল, ওই চিত্রে অ্যাঙ্গেল যেটা তৈরি হয়েছিল ওটা কোন অক্ষ থেকে তৈরি হয়েছিল? অ্যাঙ্গেল যেটা তৈরি হয়েছিল এটা একটু আগের চিত্র ছিল দেখতে এরকম। একটু আগে কয়েকটা চিত্র আঁকছি আমরা, একটু আগে যে কয়েকটা চিত্র আঁকছি ওই চিত্রের মধ্যে ঠিক এই পজিশনে ছিল। মানে অ্যাঙ্গেলটা কোথা থেকে তৈরি হয়েছিল? পজিটিভ এক্স অক্ষ থেকে। এই যে থিটা এখান থেকে শুরু হয়েছিল, তাই না? এটা হচ্ছে এক্স অক্ষ, পজিটিভ এক্স অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ। এটা পজিটিভ এক্স অক্ষ, এটা পজিটিভ এক্স অক্ষ, এটা পজিটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ ওয়াই অক্ষ। আচ্ছা, আমাদের অঙ্কে থিটা শুরু হয়েছিল কোথা থেকে? এই যে একটু আগে যেটা করলাম, এটা আমাদের থিটা শুরু হয়েছিল তোমার এখান থেকে, পজিটিভ এক্স অক্ষ থেকে। কিন্তু এখন কিন্তু থিটা শুরু হয়েছে এখান থেকে। মানে আগে থিটাটা এইভাবে ছিল, এই এক্স অক্ষ থেকে ওই দিকে গেছে, তাই না? ওই দিকে গেছে না? ঠিক আছে। আর এখন এটা এই ওয়াই অক্ষ থেকে এই দিকে আসতেছে। মানে এই থিটার জন্য রেফারেন্স লাইন হয়েছে এই ওয়াই অক্ষটা। আগের থিটার জন্য রেফারেন্স লাইন মানে বেজ লাইন, আগের থিটার জন্য বেজ লাইন কোনটা ছিল? এই এক্স অক্ষটা, এই যে এইটা। আর এখনকার থিটার জন্য বেজ লাইন হয়েছে এই ওয়াইটা। ঠিক আছে, বুঝতেছো? তার মানে এখান থেকে হিসাব করতে হবে, এখান থেকে হিসাব করা যাবে না এখন। কারণ থিটা যেখান থেকে বেস দেখানো আছে, যে অক্ষ থেকে বেস তার মূল লেখা আছে, মূল মানে বেস মানে এখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে থিটা দেখাইছি আমি। তাহলে এখন যদি আমি থিটা হিসাব করি এখান থেকে করা যাবে না। ঠিক আছে, এখন যদি আমি বলি থিটা ইজ ইকাল টু, আমি যদি বলি থিটার মান দিলাম আমি, থিটার প্রকৃত মান দিলাম আমি 110 ডিগ্রি। থিটার প্রকৃত মান দিলাম আমি 110 ডিগ্রি। এখন বলো এই থিটাটা কোথায় যাবে? এখানেই থাকবে? একটু চিন্তা করো, আমি একটু বিরতিতে যাই। তাহলে আমাদের থিটা কত ছিল? 110 ডিগ্রি। 110 ডিগ্রি হিসাব করো তো দেখি কোথায় হইতে পারে। প্রকৃত চিত্রটা এইটা হবে না, আমি একটু দেখাই। এখান থেকে যদি থিটাটা শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, এই লাইন থেকে শুরু হয়েছে, তো এই লাইন থেকে যদি আমি এদিকে আসতে থাকি, এই যে এই অ্যারোসিন অনুসারে যদি আসতে থাকি, তাহলে অ্যাঙ্গেল বড় হইতে 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 এই অক্ষে যখন আসবে তখন অ্যাঙ্গেল হয়ে যাবে কত? 90 ডিগ্রি। কিন্তু আমাদের থিটা দেওয়া আছে কত? 110 ডিগ্রি। তাহলে প্রকৃত চিত্রটা হবে এই এই এখানে চলে আসবে থিটাটা। তাহলে আমি একে দেখাই তোমাদের, এটা হবে এইরকম প্রকৃত চিত্রটা, যেটা মানে অঙ্কে যেটা দেওয়া আছে ওইটাই প্রকৃত হবে না, এইটা হবে প্রকৃত। 110 ডিগ্রি, 110 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এটা 110 ডিগ্রি। আমি আরেকটা দেখি তোমাদের বোঝানোর সুবিধার্থে, আরেকটা দেখি। ধরো এইরকম একটা দেওয়া আছে, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা শুরু হয়েছে তোমার এখান থেকে, নেগেটিভ এক্স অক্ষ থেকে। নেগেটিভ এক্স অক্ষ থেকে কোন দিকে গেছে দেখো তো? নেগেটিভ এক্স অক্ষ থেকে এই দিকে আসছে না? মানে শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে এই রেখাটা এইদিকে যাবে, এখান থেকে শুরু হয়েছে এই রেখাটা এইদিকে যাবে। মানে হয়েছে এরকম, আমি দেখাচ্ছি একটু অন্যরকম ভাবে দেখাচ্ছি। এই রেখাটা এটার উপরে ছিল, এই যে রেখাটা, এটা আস্তে 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 এই যে এরকম আস্তে 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 এখানে আসছে, এই যে এখানে ছিল, এটা কোণ তৈরি করতে করতে এখানে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে থিটা। মানে শুরু হয়েছে এই অক্ষ থেকে, নেগেটিভ এক্স, এটা পজিটিভ এক্স অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ। এখন ধরো আমি এই থিটার মানটা অঙ্কে বের হইল, মনে করো অঙ্কে বের হইল এটা 220 ডিগ্রি, 220 ডিগ্রি, 220 ডিগ্রি। তাহলে বলো প্রকৃত চিত্রটা কত হবে? প্রকৃত চিত্রটা কি এটা হবে? এটা হবে না, কারণ এখান থেকে যেখানে শুরু হয়েছে, এই যে এখান থেকে থিটাটা শুরু হয়েছে,
আমি যদি শুরু করি তোমার চিত্রটা দেখি আবার এখান থেকে যদি শুরু করি রেখাটা এখান থেকে আস্তে 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 এখানে আসলো, তারপর আস্তে 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 এখানে আসবে এবং বড় হইতে থাকবে, কারণ চিত্র তো এখানে বড় জোর এখানে 90 ডিগ্রি পর্যন্ত হইতে পারে, তাই না? আচ্ছা 90 পরে 110, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 180। এই দেখো এখানে 180, মানে এই যে এখান থেকে শুরু করে এই দিকে ঘুরতে ঘুরতে যখন আসলাম এখানে এসে কতটা পেলাম 180 ডিগ্রি। 180-র পরে কত যাবে? 180-র পরে 190, 190 পরে 200, 210, এই 220, এখানে হবে অ্যাঙ্গেলটা। তো প্রকৃত অ্যাঙ্গেলটা হবে, আমি দেখাচ্ছি তোমাদের, প্রকৃত থিটাটা হবে এইরকম। এটা এখানে চলে যাবে, এই যে, আর অ্যাঙ্গেলটা আমি দেখাইলে এরকম হবে, অ্যাঙ্গেলটা হবে এইটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা 210 ডিগ্রি, 220 ডিগ্রি, সরি 220 ডিগ্রি। আরেকটা দেখায়, জটিল লাগতেছে নাকি? জটিল লাগার তো কোনো কারণ নাই, এগুলো তো মনে করো ছোট ছোট বাচ্চারাও পারে, তাই না? অনেকের কাছে হয়তো জটিল লাগতেছে, আমি পড়াইতেছি এর জন্য মনে করছো জটিল, কিন্তু এটা তোমার জানা জিনিস তো বোকা। ধরো এখানে একটা আছে অ্যাঙ্গেল, এখন হয়েছে এইটা, অ্যাঙ্গেল হয়েছে এইটা, আগের চিত্র থেকে একটু ভিন্ন হবে এখন একটু, অ্যাঙ্গেল হয়েছে তোমার এইটা। এখন এই অ্যাঙ্গেলটা কোথা থেকে শুরু হয়েছে? এই অক্ষ থেকে শুরু হয়েছে, এই অক্ষ থেকে শুরু হয়েছে। আমরা বলছি এই অক্ষ থেকে সাধারণত অ্যাঙ্গেল এই দিকে যায়, তাই না? এই দিকে যায় না, কিন্তু এখন গেছে ওই দিকে, কারণ দেখানো হয়েছে ওই দিকে গেছে, অ্যাঙ্গেল এদিকে যায় কিন্তু অ্যাঙ্গেলটা গেছে ওই দিকে। তাহলে আমি যদি এখন এটা দেখাই, অ্যাঙ্গেলটা এখান থেকে ওই দিকে গেছে, তার মানে এই অ্যাঙ্গেলের জন্য রেফারেন্স লাইন কোনটা? তাহলে এই রেখাটা যে অ্যাঙ্গেল তৈরি করছে, অ্যাঙ্গেলটা আসলে এইভাবে তৈরি করছে, আমি তোমাদের দেখাই। এই রেখাটা আগে এই এক্স অক্ষের উপরে ছিল, এইটা ওই অ্যারো চিহ্ন অনুসারে ওইদিকে যাইতেছে, ওইদিকে যাইতে যাইতে এইদিকে গেছে, তাই না? এইদিকে গেছে, তার মানে এখান থেকে এইদিকে ঘুরে নাই, এইদিকে ঘুরলে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, গেছে কোন দিকে? ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এখান থেকে সে এখানে গেছে, তাই না? এটা হচ্ছে থিটা। তার মানে থিটাটা শুরু কিন্তু এইখান থেকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, থিটাটা কোথা থেকে শুরু হচ্ছে এবং কোন দিকে যাচ্ছে এটা তোমার বুঝতে হবে। আমি তো এই অ্যারোসোনা দিয়ে দিছি, এখানে অ্যারোসোনা না দিলে তোমার বুঝতে হবে যে থিটাটা কোথা থেকে শুরু হয়েছে। এখন আমি এই অঙ্কে প্রকৃত থিটাটা আমি দিয়ে দিলাম, প্রকৃত থিটা মনে করো দিলাম আমি 40 ডিগ্রি। বলো তো এই থিটাটা কোথায় যাবে? মানে এই রেখাটা কি এখানেই থাকবে নাকি এই কোয়াড্রেন্টে চলে আসবে? 40 ডিগ্রি কত হইতে পারে আমি দেখাই। এখান থেকে যদি শুরু করি, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এই যেরকম উঠতে উঠতে এটা 40 ডিগ্রি তো ঠিকই আছে মনে হয়। তাহলে কি এখানে এইটা আবার এখানে নিবা না এখানে নিবা? এটা মোটামুটি এখানেই হবে, ঠিকই আছে, এখানে 40 ডিগ্রি এখানেই হবে, তাই না? এটাই 40 ডিগ্রি হবে। কিন্তু থিটার মান যদি তোমার এরকম হয়, ধরো থিটার মান এইটা নয়, থিটার মান দেওয়া আছে এইরকম, থিটা ইজিক্যাল টু দেওয়া আছে 190 ডিগ্রি। তাইলে কি হবে? এখন কিন্তু আর এই বলটা, এই যে বলটা না, এই রেখাটা কিন্তু এখানে থাকবে না। 190 ডিগ্রি কোথায় যেতে পারে আমি দেখাই তোমাদের। 190 ডিগ্রি, এইটা এই রেখাটাকে এখানে ছিল 0 ডিগ্রি, আস্তে 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 ওইদিকে যাচ্ছে, যাইতে 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 এরকম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কত হলো? 90 ডিগ্রি হয়েছে, 90, তারপরে 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180, এই যে এখানে 180 আসলো, 180-র পরে আরো 10, এই যে 190, বুঝছো? 190। তাহলে প্রকৃত চিত্রটা আমি আঁকি,
প্রকৃত চিত্রটা দেখতে এরকম হবে। প্রকৃত চিত্রটা দেখতে এরকম হবে। প্রকৃত চিত্র হবে এই থিটাটা হবে, এই রেখাটা চলে আসবে এখানে, এই যেখানে, এবং অ্যাঙ্গেলটা হয়েছে এইটা। অ্যাঙ্গেল হবে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এইটা হয়েছে তোমার অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এই যে এইটা হয়েছে 190 ডিগ্রি। বুঝতে পারছো? এখন আরেকটা মজার জিনিস দেখায়। আমরা কালকের ক্লাসে কিছু অঙ্ক করছিলাম দূরত্ব বের করার জন্য, তাই না? মনে আছে? ধরো এই যে এরকম ছিল, মনে করে দেখো তোমরা, এই বি বিন্দু ছিল, আমরা বি বিন্দু থেকে এক্স ধরছি এরকম, তাই না? মনে আছে? বি বিন্দু থেকে এতটুকু দূরত্ব মনে করি এক্স, লব্ধির দূরত্ব। এই যে এখান থেকে এতটুকু দূরত্ব আমি কত ধরছিলাম? এক্স। নিয়ম ছিল কি? অজানা মান যেদিকে থাকবে ওইদিকে পজিটিভ ধরতে হবে। অজানা মান যেদিকে থাকবে ওই দিকে পজিটিভ ধরতে হবে। তাহলে এখানে পজিটিভ কোন দিকে হবে? পজিটিভ হবে তোমার এই দিকে, পজিটিভ হবে এই দিকে। তাহলে বলো নেগেটিভ কোন দিকে হবে? নেগেটিভ হবে এই দিকে। এটা আমরা শিখছিলাম কিন্তু, তাই না? এটা নেগেটিভ এই দিকে। আচ্ছা, অঙ্কে আমাদের এক্স এর একটা মান বের করলাম। মান বের করার পরে অঙ্কে এক্স দেখা গেল কত? এক্স দেখা গেল -5 মিটার। তখন আমরা কি করছি? -5 মিটার আসছে, তখন কি করছি? ইজিক্যাল টু এটা পজিটিভ করছি। পজিটিভ করছি না? 5 মিটার, মনে আছে? 5 মিটার পজিটিভ করলাম। তাহলে এটা যদি বি বিন্দু হয়, ওই যে আমরা বি বিন্দু থেকে করছিলাম, তাহলে এক্সটা আসলে এই দিকে হবে না, হবে কোন দিকে? এই পাশে। মানে যে পাশে এক্সটা আছে, যে পাশে এক্সটা তোমার আছে, এক্সটা এই পাশে হবে না। যেহেতু নেগেটিভ আসছে তাহলে এই পাশে হবে। মনে আছে তো? এটা যদি পজিটিভ আসে তাহলে এই দিকে, নেগেটিভ আসলে ওই দিকে। ওকে, এটা কালকের পড়া ছিল, আজকে একটু রিভিশন দিয়ে দিলাম। আজকে এখন একটা মজার জিনিস তোমার দেখায়। ধরো কোনো একটা অঙ্কে এইরকম একটা থিটা দেওয়া আছে, এখানে একটা থিটা দেওয়া আছে, এই যে এটা থিটা। আচ্ছা, থিটাটা কোথা থেকে শুরু হয়েছে? কোথা থেকে শুরু হয়েছে? থিটা শুরু হয়েছে এই এক্স অক্ষ থেকে, নেগেটিভ এক্স অক্ষ থেকে। এক্স অক্ষ থেকে কোন দিকে? এই দিকে, তাই না? এক্স অক্ষ থেকে এই দিকে। তাহলে থিটাটা যে দিকে আছে ওই দিকটা পজিটিভ দিক, এটা হচ্ছে পজিটিভ দিক, তাই না? আর থিটার যেখানে আছে অজানা মান, থিটা তো অজানা মান, এটা যে পাশে আছে ওই পাশে পজিটিভ। তার নেগেটিভ পাশে কোনটা? এইটা হচ্ছে নেগেটিভ পাশে। বুঝাইতে পারছি? একটা যদি পজিটিভ পাশে হয়, একটা নেগেটিভ পাশে, মানে থিটা যে দিকে আছে, যে পাশে আছে, মানে এই যে এক্স অক্ষ। আমি একটু কালার করে তোমাদের দেখাই কোন এক্স অক্ষের কথা বলতেছি। এই যে এক্স অক্ষটা আছে না, এই যে এই এক্স অক্ষটা হচ্ছে রেফারেন্স অক্ষ। এই এক্স অক্ষটা, এই এক্স অক্ষের কোন পাশে আছে? উপরের পাশে আছে, উপরের পাশে আছে। তাহলে উপর দিকটা পজিটিভ। নাকি থিটাটা এই নিচে আছে, এই লাল অক্ষের নিচে আছে, না উপরে আছে? উপরে আছে, উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। এখন ধরো এই অঙ্কে তোমার থিটার একটা মান আসলো, থিটার মান আসছে এরকম, থিটা ইজিক্যাল টু -30 ডিগ্রি। আসতে পারে না? মাইনাস আসতে পারে তো, থিটা মনে করো -30 ডিগ্রি। এখন বলো দেখি প্রকৃত চিত্রটা কিরকম হবে? থিটা মান যদি -30 ডিগ্রি হয়, প্রকৃত চিত্রটা কি হবে? প্রকৃত চিত্রটা মাইকে দেখায়। প্রকৃত চিত্রটা হবে দেখতে এরকম। এই যে এটা হচ্ছে থিটা 30 ডিগ্রি। মাইনাস থাকলে মাইনাসটা উঠিয়ে দিয়ে প্লাস করবা, এই যে প্লাস করলাম। মাইনাস তো আমরা রাখবো না, তাই না? প্লাস করে ব্রেকেটে লিখে দিবা থিটা এক্স অক্ষের যে পাশে দেখানো আছে ওই পাশে না, বিপরীত পাশে। মানে থিটাটা উপরে না, নিচে। এই যে নিচে 30 ডিগ্রি, থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে?
মানে থিটার মানটা নেগেটিভ আসছে। নেগেটিভ মানে নেগেটিভ পাশে, পজিটিভ থাকলে পজিটিভ পাশে। নেগেটিভ আসতে পারে তো, আসতে পারে না? আমরা যেহেতু দূরত্ব পজিটিভ নেগেটিভ আসছে, থিটাও পজিটিভ নেগেটিভ আসতে পারে। তাহলে যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ পাশে দেখাবে, আর যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ পাশে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় যে মোটামুটি এই থিটাটা কোন অক্ষ থেকে শুরু হবে, কোথায় যাবে, প্রকৃত থিটা, এগুলো নিয়ে একটু ঝামেলা তোমাদের একটু হলেও ক্লিয়ার হয়েছে। অঙ্কের ভিতরে এই জিনিসগুলো আসবে, আমাদের অঙ্কের ভিতরে এই জিনিসগুলো আসবে, আজকেই আসবে। তাহলে আমরা অঙ্ক শুরু করি। আরেকটা জিনিস একটু রিভিশন দিতে হবে আজকের ক্লাসের জন্য, আরেকটা জিনিস একটু রিভিশন দিই। আগের ক্লাসগুলোতে আমরা পড়ছি এটা, আজকে আবার রিভিশন দিব। ধরো ছোট্ট একটা বস্তু আছে এরকম, এই বস্তুর উপরে এইদিকে বল কাজ করতেছে, এদিকে আছে বল আছে, এদিকেও বল আছে, আবার এই বস্তুর উপর এইদিকেও বল আছে, ছোট বস্তুর উপর এইদিকে বল আছে। এখানে যে বলটা আছে এই বলটা ধরলাম আমি 200 নিউটন, 200 নিউটন, আর এদিকে আছে তোমার 100 নিউটন। তো টোটাল কত হলো? এদিকে 300 নিউটন, তাই না? এদিকে 100 নিউটন, তো টোটাল হয়ে গেল 300 নিউটন। আর এদিকে আছে তোমার এদিকে দিলাম আমি 50 নিউটন। তোমার কাছে প্রশ্ন হইল যে এই বস্তুটা কি সাম্যাবস্থায় আছে বা নাই, মানে এই বস্তুটা সাম্যাবস্থায় আছে বা নাই, এটা বলো, উত্তর দাও। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে সাম্যাবস্থা মানে স্থির অবস্থা, স্থির অবস্থায় আছে না নাই, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমি যদি এটা স্থির করতে চাই তাহলে আমার কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, কোন ব্যবস্থা নিলে এটা স্থির হবে যদি স্থির না থাকে। দুইটা প্রশ্ন, তাই না? তো প্রথম প্রশ্নের উত্তর আমি এটা দেখে বোঝাচ্ছে এটা সাম্যাবস্থায় নাই, কিন্তু আমরা তো অঙ্ক, বড় অঙ্ক দেখে বুঝবো না যে এটা সাম্যাবস্থায় আছে বা নাই, তাই না? তাহলে অঙ্ক করতে হবে, অঙ্কটা করে ফেলি। প্রথমে আমরা করব সামেশন অফ এফএক্স বের করব। কীভাবে করতে হবে আমি শেখাচ্ছি। প্রথমে লিখতে হবে সামেশন অফ এফএক্স ইজিক্যাল টু জিরো, লিখবো না কিন্তু। জিরো কখন লেখে আমরা কালকে শিখাইছি। জিরো লিখতে হবে যখন সাম্যাবস্থার অঙ্ক আসবে, তুমি শিওর জানো এটা সাম্যাবস্থায়, তখনই জিরো লিখবা। এটা তো জিরো হইতেও পারে, নাও হইতে পারে। আচ্ছা, তাহলে আমি এইদিকে পজিটিভ ধরলাম আর এইদিকে ধরলাম আমার নেগেটিভ, ঠিক আছে? তাহলে দেখো -50 প্লাস 100, এই যে 100টা, এই 100টা প্লাস 100 আর প্লাস এইটা প্লাস 200। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসে দেখো তো, এই 200 আর 100 300, তাই না? এই 200 আর এই 100 300, 300 থেকে তুমি 50 বাদ দাও, তাহলে কত থাকে? 250, পজিটিভ 250 নিউটন। এখন ডিরেকশন হবে এইদিকে, ডিরেকশন এদিকে হবে না, যেহেতু পজিটিভ আসছে, পজিটিভ মানে এই যে এইদিকে। সুতরাং এইটাই তো লব্ধি, তাই না? এটা হচ্ছে লব্ধি, লব্ধি ইজ ইকাল টু 250 নিউটন এইদিকে। এখন আমরা লিখতে পারি যে এই বস্তুটা স্থির নাই, যেহেতু লব্ধি আছে, আমি লিখে দিই একটু, যেহেতু লব্ধি আছে, লব্ধি আছে মানে লব্ধি মান শূন্য না, লব্ধি আছে, সুতরাং সুতরাং বস্তুটি স্থির নয় বা সাম্যাবস্থায় নয়, তাই না? স্থির নয়, যেহেতু লব্ধি আছে সুতরাং বস্তুটি স্থির নয় বা সাম্যাবস্থায় নাই। আমার প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল যে বস্তুটি কি স্থির আছে না নাই, বা সাম্যাবস্থায় আছে বা নাই। নাই, স্থির হলে আমরা বুঝবো কীভাবে, যদি লব্ধির মান শূন্য হইতো তাহলে স্থির হইতো। মানে যদি অঙ্কটা যদি এরকম থাকতো, আমি দেখাই আরেকটা চিত্র আমি এখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। ধরো যদি এরকম থাকতো, এদিকে একটা বল আর এদিকে আরেকটা বল আছে, এদিকে ধরলাম, এইটা ধরলাম আমি 60 নিউটন,
এইটা হলো 60 নিউটন। তাহলে লব্ধি কত আসবে এখানে? আর ইজিক্যাল টু আসবে কত? আর ইজিক্যাল টু আসবে 0। তোমরা করে দেখো, আর ইজিক্যাল টু আসবে 0। ঠিক আছে, এইটা হচ্ছে স্থির অবস্থা। যখন আর এর মান 0 আসবে তখন হচ্ছে স্থির অবস্থা। কিন্তু আর এর তো এখানে মান আসছে, দেখো এই যে আর এর একটা মান আসছে, সুতরাং এটা স্থির অবস্থায় নাই। এখন দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি স্থির করতে চাই তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? স্থির করার জন্য নিয়ম হচ্ছে লব্ধি যেটা আসছে এটা উল্টা করে বসালেই স্থির হবে। গত ক্লাসে আমরা করছি, ওই যে লব্ধির অবস্থা নির্ণয়ের জন্য চিত্র যখন আঁকছি তখন লব্ধিটাকে উল্টা করে বসাইছি না? তাহলে লব্ধিটাকে যদি আমি উল্টা করে বসাই দিই এখানে, তাহলে এটা স্থির হয়ে যাবে। তাহলে লব্ধিটাকে আমি এখানে উল্টা করে বসাই দিই। লব্ধি আছে ওই দিকে, আমি বসাবো এই দিকে, এদিকে বসাই দিলাম। এই 250 নিউটন, এটা হচ্ছে 250 নিউটন। এখন স্থির হয়েছে না? দেখো 250 আর 50 300, আর এটা 200 আর 100 কত? 300। তার মানে কোনো বস্তুকে আমি স্থির না থাকলে স্থির করতে পারবো, তাই না? আর স্থির করার নিয়ম কি? স্থির করার নিয়ম হলো লব্ধিটাকে উল্টা করে বসায় দেওয়া। অনেকের কাছে মনে হচ্ছে যে এটা তো আমাদের পড়ার জিনিস ছিল, এগুলো নিয়ে এত পেছানোর কি আছে, আবার নতুন করে পেছাল করতেছে কেন? সবার মেধা তো একরকম না, অনেকে ভুলে গেছে, অনেকে একটু মনে করাই দিলে জিনিসটা আরো ক্লিয়ার হয়, এই জন্য একটু মনে করাই দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্ক শুরু করি। এই অঙ্কটা করব আমরা। এখানে একটি বস্তুর পরে 4টি বল কাজ করে বস্তুটিকে সাম্যাবস্থায় রেখেছে। 4টি বল কাজ করে বস্তুটিকে সাম্যাবস্থায় রেখেছে। মানে এই অঙ্কটা সাম্যাবস্থায় আছে, অঙ্ক স্পষ্ট বলছে সাম্যাবস্থায় রেখেছে। কি অবস্থায় আছে? এই যে সাম্যাবস্থায় আছে। 4টি বল কাজ করে বস্তুটিকে সাম্যাবস্থায় রেখেছে। এই দেখো, এই যেখানে লেখা আছে, স্পষ্ট লেখা আছে সাম্যাবস্থায় আছে। চতুর্থ বলটির মান এবং দিক নির্ণয় করো। চতুর্থ বলটির মান এবং দিক নির্ণয় করতে বলছে। ওকে, মানে 4টি বল আছে, 4টি বলের ক্রিয়ায় একটা ছোট বস্তু সাম্যাবস্থায় আছে। কিন্তু 4টা বল চিত্রে দেখো তো, 4টা বল আছে কিনা? 1টা 2টা 3টা। কই চতুর্থ বল কোথায়? চতুর্থ বলটা তো নাই এখানে। ওই চতুর্থ বল থাকলে এটা সাম্যাবস্থা হবে, তার মানে এখানে 4 নম্বর বলটা নাই। 4 নম্বর বলটা না থাকলে তো সাম্যাবস্থা হবে না। তার মানে একটু আগে যে বললাম এটা সাম্যাবস্থায় আছে। হ্যাঁ, সাম্যাবস্থায় থাকবে যদি 4টা বল থাকে। এই দেখো, একটি বস্তুর উপরে 4টি বলের ক্রিয়ায়, এই দেখো এই যে 4টি বল, এই যে 4টি বলের ক্রিয়ায় 4টি বল কাজ করে বস্তুটিকে সাম্যাবস্থায় রেখেছে। যদি 4টি বল থাকে তাহলে বস্তুটি অবশ্যই সাম্যাবস্থায় আছে। তাহলে অঙ্কে চিত্রে 1টা 2টা 3টা বল দেওয়া আছে। কথা হচ্ছে চতুর্থ বলটা কত এটা বের করতে হবে আমাদের। চতুর্থ বলটা কত এটা বের করতে হবে। এখন প্রশ্ন হলো চতুর্থ বলটা কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, না সেকেন্ড কোয়াড্রেন্টে, না থার্ড কোয়াড্রেন্টে, না ফোর্থ কোয়াড্রেন্টে? আর থাকলেই বা কত ডিগ্রি কোণে আছে, ওইটাই তো আমরা বের করতে হবে। যে বল কত, বলের অ্যাঙ্গেল কত, তাই না? এটা বের করতে হবে। কিন্তু এই বলটা ঠিক কোন কোয়াড্রেন্টে হবে এইটা আমাদের এখন বুঝতেছি না। ঠিক আছে, অঙ্কটা দুইভাবে করা যায়। আমি প্রথমভাবে করতেছি, আমি নতুন করে করতেছি, এখানে করা আছে কিন্তু আমি বোঝানোর জন্য আমি নতুন করে করতেছি। অঙ্কটা দুইভাবে করা যায়, প্রথমভাবে করতেছি। তার মানে এখানে একটা জিনিস স্পষ্ট হইল, এই বস্তুটা সাম্যাবস্থায় নাই। সাম্যাবস্থায় নাই। যদি সাম্যাবস্থায় থাকতো তাহলে আমরা লিখতাম এরকম। আমরা সাম্যাবস্থার অঙ্ক করার নিয়ম হয়েছে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0 লিখতে হবে, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0 লিখতে হবে, আর সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু কী লিখতে হবে? 0 লিখতে হবে। আর অসাম্যাবস্থার অঙ্কের ক্ষেত্রে এরকম লিখতে হয়, সামেশন অফ এফ এক্স লিখতে হয়, সামেশন অফ এফ ওয়াই লিখতে হয়, আর শুধু সামেশন অফ মোমেন্ট লিখতে হয়। এটা হচ্ছে সাম্যাবস্থার ক্ষেত্রে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 লিখতে হয়, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 লিখতে হয়, সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 লিখতে হয়। মানে ফলাফলটা শূন্য হবে, তাই না?
মানে এক্স অক্ষের ফলাফল শূন্য হবে, ওয়াই অক্ষের ফলাফল শূন্য হবে, আর মুভমেন্টের ফলাফল শূন্য হবে। কিন্তু এখানে একটা ফলাফল আসবে, রেজাল্ট আসবে, লব্ধি আসবে। এটা হচ্ছে এক্স অক্ষের লব্ধি, এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি। আর এটা মোমেন্ট তো আসবে, একটা মোমেন্টের একটা ফলাফল আসবে, ঠিক আছে। আচ্ছা, মোমেন্টটা নিয়ে আমার আপাতত চিন্তা করার দরকার না, আমি দুইটা নিয়ে চিন্তা করো, একটা হচ্ছে এক্স অক্ষেরটা আর একটা ওয়াই অক্ষেরটা, ঠিক আছে। তাহলে সাম্য অবস্থা এবং অসাম্য অবস্থার পার্থক্যটা কি? পার্থক্য হইল সাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে ফলাফলটা শূন্য আসবে, রেজাল্ট শূন্য আসবে, লব্ধি শূন্য আসবে, এক্স অক্ষের লব্ধি শূন্য, ওয়াই অক্ষের লব্ধি শূন্য, মুভমেন্টের লব্ধি কত আসবে? শূন্য আসবে। কিন্তু অসাম্য অবস্থার ক্ষেত্রে এফ এক্স ইজিক্যাল টু একটা ফলাফল আসবে, এফ ওয়াই একটা ফলাফল আসবে, মোমেন্টের একটা ফলাফল আসবে। তাহলে আপাতত আমরা তো এই জানি এই অঙ্কটা সাম্য অবস্থায় আছে, কিন্তু 4টা বলের কারণে সাম্য অবস্থায় আছে আমাদের যে অঙ্কটা, কিন্তু এখন তো আপাতত 3টা আছে, তাহলে এটা অসাম্য অবস্থা। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো? আমরা কি লিখবো সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লিখবো? তুমি কি লিখবা এরকম সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0? এটা কি লেখা ঠিক হবে? না, সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু আমরা 0 লিখবো না, লিখবো সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু এরকম লিখবো, লিখে এরকম অঙ্ক করব, অঙ্ক করার পর একটা মান আসবে, ঠিক আছে। সামেশন অফ এফ ওয়াই করার পর একটা মান আসবে, ঠিক আছে। তাহলে পূর্ণাঙ্ক সাম্য অবস্থায় আছে, পূর্ণাঙ্ক সাম্য অবস্থা নাই, এটা আগে তোমার বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা অঙ্ক শুরু করি। শুরু করে প্রথমে সামেশন অফ এফ এক্স করি, এই যে সামেশন অফ এফ এক্স করব। সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু কিন্তু 0 না, আমি এইদিকে পজিটিভ ধরলাম, এদিকে পজিটিভ, আর এইদিকে হচ্ছে তোমার নেগেটিভ, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। তাহলে কি কি বল আছে দেখো, এই 100, তারপরে 200 বাংলা দুইটা হবে, একটা যাবে এইদিকে আর একটা যাবে ওইদিকে। এই দিকেটা নিচ্ছি আমরা 200 cos 30 প্লাস 200 cos 30 প্লাস 200 cos 30, তাই না? আর তো কিছু নাই। এখান থেকে দেখো একটা মান আসবে 61.07 নিউটন, এবং ডিরেকশনটা এইদিকে আসবে, ডিরেকশনটা এইদিকে আসবে। আর সামেশনে পি পাই করলে 0 না, কিন্তু আমি উপর দিকে পজিটিভ ধরলাম, সামেশনে পি পাইয়ের ক্ষেত্রে উপর দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, ঠিক আছে। উপর দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। তাহলে উপর দিকে এই বলটা আছে, উপর দিকে এই যে এই বলটা উপর দিকে যাবে, একটা অংশ যাবে উপর দিকে, আর এই বলের একটা অংশ যাবে নিচের দিকে। তাহলে এই বলের একটা অংশ 200 sin 30, তাহলে এটা উপর দিকে 200 sin 30 মাইনাস নিচেরটা এই যে এটা 300 sin 45, 300 sin 45। এখান থেকে একটা মান আসবে, এটা হচ্ছে মাইনাস 112.13, একটা মান আসবে মাইনাস 112.13 নিউটন। এখন এইটারে পজিটিভ করতে হবে, পজিটিভ করে ফেলো, 112.13 নিউটন, আর ডিরেকশনটা হবে নিচের দিকে, হবে না? তাহলে এই দুইটা বল নিয়ে আমরা একটা লব্ধি বানাবো, একটা বল যাবে এইদিকে, আরেকটা বল আসবে এই দিকে, তাই না? এইটা হচ্ছে তোমার 61.07, আর এইটা হচ্ছে তোমার 112.13, আর এইটা হচ্ছে তোমার সেই লব্ধিটা, এই যে লব্ধিটা, এটা আর লব্ধির একটা কোণ আছে এখানে, এই থিটা, এটা হচ্ছে থিটা। তাহলে আমি প্রথমে থিটা বের করবো, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি 112.13 ভাগ ভূমি হয়েছে কত, 61.07। এখান থেকে থিটার একটা মান চলে আসবে, থিটার মান আসবে 61.42 ডিগ্রি, আর এর মান চলে আসবে, আর ইজিক্যাল টু হবে
আর ইজিক্যালটা হবে রুট ওভার হয় যে 61.42 61.07 হোল স্কয়ার যোগ 112.13 হোল স্কয়ার। এখান থেকে আর এর একটা মান আসবে 127.68 নিউটন এবং আরটা হবে এইদিকে হবে না, আর এইটা হবে 61.42 আমরা যেটা বের করলাম এটা হচ্ছে আর, তাই না? এই যে মানে ফলাফলটা এদিকে এটা না, বুঝছো? আর পাইছি 127.68, ঠিক আছে। আর আর হয়েছে পজিটিভ এক্স অক্ষ থেকে এইভাবে আছে, তার মানে আর এর পজিশনটা আমি একটু অন্যভাবে দেখাই। আরটা আছে আসলে এইভাবে, এই আরটা আছে এখানে, আরটা আছে তোমার এখানে। আর ইজিক্যাল টু 127.68 আর এটা হচ্ছে 61.42 মানে তাহলে এই বস্তুটা সাম্যাবস্থায় নাই, এই বস্তুটা সাম্যাবস্থায় নাই। সাম্যাবস্থায় থাকলে আমরা বুঝতাম কিভাবে, যদি আর এর মান শূন্য আসতো তাহলে এর সাম্যাবস্থায় ছিল। আমি এইটা মুছে দিই, এটা মুছে দিই, এই বস্তুটা মুছে দিই। তার মানে দেখেন এখানে চিত্রটা আসছে, ফাইনাল চিত্রটা আসলে এইটা, এই বস্তুটা সাম্যাবস্থা নেই। আচ্ছা একটা কাজ করতে পারবা, এটা সাম্যাবস্থা বানাইতে পারবা? সাম্যাবস্থায় বানাইতে গেলে চিত্রটা কিরকম হবে, আমি চিত্র একটা কপি করি। এটা সাম্যাবস্থা বানাইতে পারবা? সাম্যাবস্থা বানানোর নিয়ম কি যেন ছিল, আটটাকে উল্টো করে বসাই দিলে সাম্যাবস্থা হয়ে যাবে, তাই না? আটটাকে উল্টো করে বসাইলেই সাম্যাবস্থা হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্কে এই চিত্রের মধ্যে যদি আমরা আটটা বসাই দিই উল্টা করে, এই যে এইরকম ভাবে বসাই দিই, যদি এইটা ছিল আর না, এইটাই ছিল আর, এই আটটার আমি উল্টা করবো, এই যে এটা মুছা দিই, এটা মুছে দিলাম, তাই না? মুছে দিয়ে এইটারে এখানে বসাই দিলাম, এই যে এই পাশে বসাই দিচ্ছি, এটাই বসাই দিচ্ছি, তাই না? বসাই দিচ্ছি এবং এই অ্যাঙ্গেলটা কত, এখানে যে অ্যাঙ্গেলটা ছিল এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, এটা হচ্ছে 61 এটা হচ্ছে তোমার 61.42 আর এই বলের মান কত, এটা কিন্তু আর না, আরটা ছিল এইদিকে, এই যে এইটা ছিল আর, এই যে এইটা ছিল তোমার আর, তাই না? এটাই তো আর না, আরটার উল্টা করে একটা বল বানাই ফেলছি। এই বলের মান কত, 127.68 নিউটন, ঠিক আছে, 127.66 নিউটন। আর এখানে যে আরটা ছিল এটা, এটা আমি পুরোপুরি ডিলিট করে দিলাম। এখন বলো তো বস্তুটা সাম্যাবস্থায় আছে না নাই? সাম্যাবস্থায় আছে, কারণ আমরা যে লব্ধিটা ছিল লব্ধিটা উল্টো করে বসাইছি, এটা তো নিয়ম ছিল যে আমাদের লব্ধিটাকে উল্টো করে বসাইলেই ওইটাই হবে কি সাম্যাবস্থায় চলে আসবে। তাহলে আমাদের এই ফিগারটা সাম্যাবস্থায় ছিল না, এই যেটা এই ফিগারটারে আমি সাম্যাবস্থায় করে ফেললাম, এই যেটা সাম্যাবস্থা হয়ে গেছে না, এই ফিগারটা সাম্যাবস্থায় করে ফেলছি, ঠিক আছে, সাম্যাবস্থায় করে ফেলছি, আর স্থির অবস্থায় আছে। এখন দেখো তো স্থির অবস্থায় কয়টা বল আছে এখানে, স্থির অবস্থায় আনছি তো, দেখো তো কয়টা বল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিকই তো আছে।
অঙ্কতে তাই বলছিল, 4টা বল থাকলে সাম্যাবস্থা। এই দেখো 4টি বল ক্রিয়ায় সাম্যাবস্থা, 4টি বল থাকলে সাম্যাবস্থা না? এখন দেখো 4টে আছে, 1টা 2টা 3টা 4টা, অঙ্কে তাই বলছিল 4টা থাকলে সাম্যাবস্থা হবে। এখন আমাদের 4টা বলই আছে, কিন্তু প্রশ্নে কোনটা চাইছিল বলো দেখি? 3টা বল দেওয়া আছে, এই যে 3টা বল, 1টা 2টা 3টা। চতুর্থ বলের মান কত? এই চতুর্থ বলের মানটাই তোমার চাইছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কি এইটা? এই লোভ দুইটা কি অ্যান্সার না? লোভ দুইটা উল্টা করলে যেটা হবে ওইটাই অ্যান্সার। লোভ দুইটা অ্যান্সার না, এটা কিন্তু লোভ দিবেই করছি আমরা। লোভ দুইটা উল্টা করলে যেটা হবে ওইটাই অ্যান্সার। এখন দেখো ওইটাই অ্যান্সার দিয়ে চতুর্থ বলটি হবে 127.68। অ্যাঙ্গেলটা কোথা দেখাইছে দেখো তো? এইটা এইখানে না, চতুর্থ কোয়াড্রেন্টে না, এটা দেখাইছে কোন কোয়াড্রেন্টে? দেখাইছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে, তাহলে এটা একটা পদ্ধতি যে ওই চতুর্থ বলটা বের করার, তাই না? কিন্তু এই অঙ্কটা আমরা এখন একটু অন্যভাবে করব, আমরা অন্যভাবে করব। এই অঙ্কটা করার আগে সাম্যাবস্থা এবং অসাম্যাবস্থার একটা পার্থক্য তোমাদের দেখায়। তোমরা এটা একটু খাতায় লিখে নিও, সাম্যাবস্থার পার্থক্য কি, অসাম্যাবস্থা। আমি একটু আগে বলছি, এটা করব আসতে, এই অঙ্কে আবার আসতেছি আমরা করব, কিন্তু এর আরেকটা জিনিস বুঝে নিই। সাম্যাবস্থার অঙ্কের ক্ষেত্রে আমাদের দেখো, আমি একটা শখ করি, সাম্যাবস্থার এবং অসাম্যাবস্থার একটা পার্থক্য করব আমরা। ঠিক আছে, আমরা এখানে লিখলাম অসাম্যাবস্থা, এখানে লিখলাম অসাম্যাবস্থা, অসাম্যাবস্থা, আর এটা হচ্ছে তোমার সাম্যাবস্থা। অসাম্যাবস্থার ক্ষেত্রে 1 নাম্বার যেটা করতে হবে, লিখতে হবে সামেশন অফ এফ এক্স। এই সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে না। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে? আচ্ছা, আর সামেশন অফ এফ ওয়াই 2 নাম্বার করতে হবে, 2 নাম্বার করতে হবে, 2 নাম্বার করতে হবে তোমার সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে না। আবার 3 নম্বরে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে না। এটা একটা ফলাফল আসবে, সামেশন অফ এফ এক্স করলে একটা ফলাফল আসবে, সামেশন অফ এফ ওয়াই করলে একটা ফলাফল আসবে, এবং সামেশন অফ মোমেন্ট করলে একটা ফলাফল আসবে। এবং একটা জিনিস ভুলে গেলাম তো, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ ধরতে হবে, একদিকে পজিটিভ ধরতে হবে এরকম, আরেকদিকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে এরকম। এটার উপর দিকে অথবা নিচের দিকে পজিটিভ ধরতে হবে, আর নিচের দিকে নেগেটিভ ধরতে হবে। এটার ক্ষেত্রেও কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম পজিটিভ নেগেটিভ ধরতে হবে, তাই না? কিন্তু সাম্যাবস্থার ক্ষেত্রে, সাম্যাবস্থার ক্ষেত্রে 1 নম্বরে এইটা লেখা যাবে, সাম্যাবস্থার ক্ষেত্রে লিখতে হবে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0, ফলাফলটা শূন্য হবে, লব্ধি শূন্য হবে। এরকম এখানেও পজিটিভ ধরতে হবে, এখানে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। 2 নম্বরে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0 লিখতে হবে, আমি উপর দিকে পজিটিভ ধরলাম, ঠিক আছে, নিচের দিকে নেগেটিভ। আর 3 নম্বরে সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু কি লিখতে হবে? 0 লিখতে হবে, আমি একদিকে পজিটিভ ধরব। বুঝছো তো পার্থক্যটা? দেখো আমি সুন্দর করে লিখে দিলাম সাম্যাবস্থা অসাম্যাবস্থার পার্থক্য। সাম্যাবস্থার ক্ষেত্রে এফ এক্স 0 লেখা যাবে না, অসাম্যাবস্থার ক্ষেত্রে এফ এক্স ইজ ইকাল টু একটা ফলাফল আসবে, লোভ দিয়ে আসবে এখানে, আর এফ ওয়াই ইজ ইকাল টু একটা ফলাফল আসবে বা লোভ দিয়ে আসবে, মুভমেন্টে একটা ফলাফল আসবে। এখানে ফলাফলটা কি আসবে? লোভ দিয়ে শূন্য আসবে, এফ ওয়াইয়ের লোভ দিয়ে শূন্য আসবে, মোমেন্টের লোভ দিয়ে শূন্য আসবে। এখন যেটা আমাদের শিখার বিষয়, এখন মানে আমাদের যেটা মেইন আলোচনা এখন শুরু করতেছি, এখানে দেখো একটু খেয়াল করে দেখো, এই যেখানে পজিটিভ ধরছি না,
এখানেও পজিটিভ নেগেটিভ ধরছি, ঠিক আছে। অসম অবস্থার অঙ্কের ক্ষেত্রে ধরো অঙ্ক করতেছি এরকম, আমি ভুলে রাখি এখানে, পরে ওখানে ডিটেলস আলোচনা করতেছি। মনে করি একটা অঙ্ক করতেছি এরকম সামেশন অফ এফ এক্স করতেছি, সামেশন অফ এফ এক্স করলাম ইজিক্যাল টু 0 তো লিখবো না, তাই না? আমি একদিকে পজিটিভ ধরলাম, একদিকে পজিটিভ ধরলাম, আরেকদিকে কি ধরবো? নেগেটিভ। এই যে অঙ্ক করতেছি, মানে লিখবো 200 সাইন থিটা প্লাস এত 100 কস থিটা ইজিক্যাল টু একটা রেজাল্ট আসবে, তাই না? ইজিক্যাল টু একটা রেজাল্ট আসবে। মনে করো রেজাল্ট আসলো -100 নিউটন, আসতে পারে না? মাইনাস আসতে পারে, প্লাস আসতে পারে, ঠিক আছে। তারপর আমরা কি করবো? এটা পজিটিভ করব, পজিটিভ 100 নিউটন করলাম এখানে, পজিটিভ 100 নিউটন করলাম। আর ডিরেকশন দিতে হবে, ডিরেকশন দিতে হবে। ডিরেকশনটা কীভাবে দিতে হবে? যেহেতু পজিটিভ ডান দিকে, তাই নেগেটিভ মানে বাম দিকে, তাহলে আমাদের রেজাল্ট আসছে নেগেটিভ, তাহলে বাম দিকে হবে, এই যে বাম দিকে। বোঝাইতে পারছি ডিরেকশন দেওয়ার নিয়মটা? রিভিশন হয়েছে তো ডিরেকশন কীভাবে দিতে হয়? এখন সাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে মনে করে একটা অঙ্ক করতেছি, আমি লিখবো এরকম, সাম্য অবস্থার ক্ষেত্রে লিখতে হবে এরকম, লিখতে হবে এটা সামেশন অফ এফ এক্স করলি, সামেশন অফ এফ ওয়াই ঠিক একই টাইপের, পজিটিভ নেগেটিভ ধরা, এই যে ডিরেকশনটা দেওয়া। এখন সাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে আমি লিখতেছি, দেখো সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু লিখতে হবে 0, তাই না? আমি এদিকে পজিটিভ ধরলাম আর এইদিকে নেগেটিভ ধরলাম, ঠিক আছে। এখানে আমি আবার এখানে অঙ্ক করতে হবে, এই যে অঙ্ক করতেছি, এই যে অঙ্ক অনেক কিছু লেখার পরে ইজিক্যাল টু 0 লিখলাম। এখান থেকে একটা মান পাওয়া যাবে, এখান থেকে একটা মান পাওয়া যাবে, কোনো একটা মান পাওয়া যাবে, তাই না? মান পাওয়া যাবে না? এই মানটা মনে করে আসছে আমাদের -200 নিউটন, এরকম আসতে পারে না? এখন আমাদের এটা ডিরেকশন দিতে হবে, এই যেখানে ডিরেকশন দিতে হবে, ঠিক আছে। ডিরেকশন কোন দিকে হবে বলো দেখি? পজিটিভ করলাম, এর পজিটিভ করতেছি 200 নিউটন। ডিরেকশন কোন দিকে দিতে হবে? এই যে এটা দেখো, পজিটিভ যদি এদিকে হয়, নেগেটিভ এদিকে, নেগেটিভ এদিকে না, নেগেটিভ এদিকে না। কিন্তু এখানেই ঝামেলা শুরু, আজকের মূল আলোচনা কিন্তু আমাদের এইটাই, এই ডিরেকশন এইভাবে দেওয়া যাবে না। তোমাদের কাছে মনে হচ্ছে না এদিকে? এদিকে দেওয়া যাবে না। এই অঙ্কটা যে করছি, প্রথম অঙ্কটাই যেখানে দেখো, এই যে এই পাশে অসমষ্টি, এইখানে যদি আমি সামেশন অফ এফ এক্স এইভাবে ধরি, তাহলে কী হবে বলো দেখি? আমি যদি বলি সামেশন অফ এফ এক্স করো, এখানে এই যেখানে সামেশন অফ এফ এক্স আবার করি, হ্যাঁ আমি একটু বোঝানোর ট্রাই করতেছি, আমি একটু একটু হজবরল করে ফেলছি, কিন্তু তারপর আবার একটু ক্লিয়ার করি। এখানে সামেশন অফ এফ এক্স পজিটিভ ধরছি কোন দিকে? ডান দিকে। আমি এটাই করব কি, সামেশন অফ এফ এক্সটা আবার করি, সামেশন অফ এফ এক্স আবার করব, সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু, আমি উল্টা দিকে পজিটিভ ধরি, এখন এদিকে যদি পজিটিভ ধরি, অঙ্ক করার পরে, অঙ্ক অনেক দূর করার পরে একটা রেজাল্ট আসবে, রেজাল্টটার এখন আর নেগেটিভ 100 আসবে না, এটা হবে পজিটিভ 100 নিউটন। রেজাল্টটার নেগেটিভ আসবে না, রেজাল্ট আসবে পজিটিভ 100 নিউটন। রেজাল্ট আসবে তোমার পজিটিভ 100 নিউটন, তাই তো আসার কথা, তাই না? আমি যদি এইদিকে পজিটিভ ধরি, রেজাল্ট আসবে নেগেটিভ, ওইদিকে পজিটিভ দিলে রেজাল্ট আসবে পজিটিভ। তাহলে সুতরাং এখানে যে আমি ডিরেকশন দিই, ডিরেকশন দিলে কোন দিকে দিব এটার? যেহেতু পজিটিভ ওই দিকে, নেগেটিভ এই দিকে, পজিটিভ আসছে আমাদের রেজাল্টটা, তাহলে ডিরেকশন পজিটিভ দিকে দিতে হবে। মানে আমি আবার বলি, এখানে দুইবার অঙ্কটা করছি আমরা, দেখো অঙ্কটা আমি দুইবার করছি। প্রথমে এফ এক্স ইজ ইকাল টু আমি করছি ডান দিকে পজিটিভ ধরছি, রেজাল্ট আসছে নেগেটিভ, আমরা ধরছি নেগেটিভ আসছে, কিন্তু বাম দিকে যদি পজিটিভ ধরে করি রেজাল্ট আসে পজিটিভ। তার মানে এখানে এই যে এই অংশে যদি উল্টাপাল্টা করি, এই যে ধরার সময়, এই যে উপরে আমরা ধরার সময় যদি উল্টাপাল্টা ধরি, তাহলে রেজাল্টও কিন্তু উল্টাপাল্টা আসে। এইদিকে পজিটিভ ধরলে রেজাল্ট নেগেটিভ আসে, ওইদিকে পজিটিভ ধরলে রেজাল্ট কী আসে? পজিটিভ আসে। কিন্তু
এই সাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে তুমি এখানে এই যে এই অংশে তুমি যেভাবেই ধরো না কেন এটা রেজাল্ট সবসময় একই আসবে। যেমন এই অঙ্কটায় আমি ডান দিকে পজিটিভ ধরে করছি, রেজাল্ট আসছে কত? পজিটিভ। তুমি বাম দিকে পজিটিভ ধরে করো, রেজাল্ট পজিটিভই আসবে। আমি যদি ডান দিকে পজিটিভ ধরি রেজাল্ট আসবে পজিটিভ, আর যদি বাম দিকে পজিটিভ ধরি রেজাল্ট আসবে পজিটিভ, কোনো উল্টাপাল্টা আসবে না। এখানে যেমন ডান দিকে ধরলে একরকম আসে, বাম দিকে ধরলে আরেক রকম আসে, তাই না? ডান দিকে ধরলে একরকম আসে, বাম দিকে ধরলে আরেক রকম। মান ঠিকই আছে, মান 100 নিয়ে আসবে, কিন্তু পজিটিভ নেগেটিভ আসবে। কিন্তু সাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে ডান দিকে পজিটিভ ধরলে যে রেজাল্ট আসবে, বাম দিকে পজিটিভ ধরলে একই রেজাল্ট আসবে। আমি আবার বলতেছি পার্থক্যটা, হ্যাঁ, অসাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে, অসাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে প্রথম সমীকরণ হচ্ছে এটা, সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লেখা যাবে না, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0 লেখা যাবে না, সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল 0 লেখা যাবে না। সাম্য অবস্থার ক্ষেত্রে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লিখতে হবে, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0 লিখতে হবে, সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু 0 লিখতে হবে। আর অসাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে তুমি উপরে, এই যে উপরে যেভাবেই তুমি পজিটিভ নেগেটিভ ধরো না কেন, সরি, তুমি যদি ডান দিকে পজিটিভ ধরো রেজাল্ট আসবে একরকম, বাম দিকে পজিটিভ ধরলে রেজাল্ট আসবে আরেক রকম। মানে ডান দিকে ধরলে যদি নেগেটিভ আসে, বাম দিকে ধরলে ওই অঙ্কেই বাম দিকে ধরলে রেজাল্ট পজিটিভ আসবে। কিন্তু সাম্য অবস্থার অঙ্কের ক্ষেত্রে তুমি ডান দিকে পজিটিভ ধরলে যে রেজাল্ট আসবে, মাইনাস 200 নিউটন আসছে না ডান দিকে পজিটিভ ধরে, এই অঙ্কটাই তুমি বাম দিকে পজিটিভ ধরে করো, এই ডান দিকে না ধরে বাম দিকে পজিটিভ, এই -200 নিউটনই আসবে। তাহলে সাম্য অবস্থা অসাম্য অবস্থার একটা বিরাট পার্থক্য তৈরি হলো, তাই না? আমি এটা অঙ্কে যে একটু ক্লিয়ার করি, তারপর আমি নিয়ম লিখে দিব, আজকে নিয়ম লিখে দিব, এটাই আপাতত থাক। আমি একটা অঙ্ক করি, অঙ্কের মধ্যে যে নিয়মটা আমি লিখে দিব, ঠিক আছে? এখন এই অঙ্কটা করবো আমরা, এই অঙ্কটা আমরা করব। আমরা এই অঙ্কের একটা চিত্র ওখানে নিয়ে নিলাম, কপি পেস্ট। আমি আরেকটা চিত্র নিয়ে নিলাম এখানে, আমি এই চিত্রের মধ্যেই সমস্ত কাজ করব, ওই চিত্রটা ফ্রেশ থাকুক, ঠিক আছে? এই চিত্রের মধ্যে আমরা কাজ করব। দ্বিতীয় নিয়ম করতেছি আমি, অঙ্কটা সেকেন্ড নিয়ম, দ্বিতীয় নিয়ম, নিয়ম 2। এখন যেটা করব নিয়ম 2, এই অঙ্কটাতে আমরা একটা নিয়মে করছি। আমি একটু বিরতিতে ছিলাম, সকালবেলা ক্লাসটা ফুল নিতে পারি না, এখন বিকালবেলা আবার নিতেছি। তো এই অঙ্কটা আমরা সকালবেলা তোমার একটা নিয়মে করছি, তাতে আমাদের অ্যান্সার আসছিল এইটা, এই যে 128.127.68 নিউটন, এটাই চতুর্থ বল। আজকে এখন এটা অন্য নিয়মে করব। অন্য নিয়ম বলতে মানে 4টা বল তো লাগবে সাম্য অবস্থার জন্য, আমাকে বলছে সাম্য অবস্থায় রাখার জন্য 4টা বল লাগবে, 4টা বল লাগবে। এখানে বল আছে 3টা, তাহলে 4টা বল দিলেই সাম্য অবস্থায়। আমরা ধরে নেব, মনে করি চতুর্থ বলটা হচ্ছে এইটা, এই যেখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে চতুর্থ বল, এই যে এটা মনে করি চতুর্থ বলটা এইটা, এবং এইটা এখানে থিটা কোণে আছে, এখানে কত ডিগ্রি কোণে আছে? থিটা কোণে আছে, এবং বলটার নাম হচ্ছে তোমার এফ বল, এই বলটা হচ্ছে এফ বল। ধরে নিলাম, আমি লিখবো এরকম আর কি, মনে করি এরকম লিখে নিব, মনে করি চতুর্থ বল এফ, এবং ইহা দ্বিতীয় কোয়াড্রেন্টে না, দেখো তো
দ্বিতীয় চতুর্ভাগে x অক্ষের সহিত থিটা কোণে আছে, মাউস দিয়ে লিখতে গেলে একটু কষ্ট হবে, এরকম হবে, খাতার লেখা ভালো না এমনিতেই। মনে করি চতুর্থ বলটি হবে চতুর্থ বল, এটা বল এফ। এই চতুর্থ বলটা কত? এফ, মানে আমার 4 নম্বর বলটা, তো চতুর্থ বলটাই যেটা চাইছে, চতুর্থ বল এফ, এবং ইহা দ্বিতীয় চতুর্ভাগে এই যে এখানে এক্স অক্ষের সহিত থিটা ডিগ্রি কোণে আছে। এখন প্রশ্ন হইল, আমরা যেটা দ্বিতীয় চতুর্ভাগে ধরলাম, এইটা কেন ধরলাম? এটা অন্য কাজে অন্যকে ধরলাম না কেন? ঠিক আছে, কেন এবার দ্বিতীয় চতুর্ভাগে ধরলাম না? এটা এইখানে যে ধরতে হবে এরকম কোনো নিয়ম নাই। ইচ্ছা করলে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে ধরতে পারতা, এখানে ধরতে পারতা। এখানে ধরবো যে একটু জায়গাটা হিবিজিবি হয়ে যাবে, আমরা থার্ড কোয়াড্রেন্টে ধরতে পারি। এখানেও দেখো জায়গাটা হিবিজিবি হয়ে যাবে। আমরা এজন্য এখানে ফাঁকা ছিল, এজন্য ধরছি। এখানে ইচ্ছা করলে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে ধরতে পারতাম। তোমরা যদি চাও আমি ফোর্থ কোয়াড্রেন্ট ধরে অঙ্ক করে দেখাতে পারবো। তবে এই অঙ্কগুলো আরও করবো, তো এই অঙ্ক এতবার প্র্যাকটিস করার দরকার নাই। একবার এক নিয়মে করছি, এখন অন্য নিয়মে করতেছি। আরেক অঙ্কে আমরা দেখাবো যে আমি যদি এই কোয়াড্রেন্টে থাকি তাহলে কী হবে, কিংবা ওই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কী হবে, তাই না? এখন আমাদের শর্ত মতো এই অঙ্কটা এখন সাম্যাবস্থায় আছে, তাই না? শর্ত মতো এই অঙ্কটা এখন সাম্যাবস্থায় আছে। আমি এই অংশটাকে ডিলিট করে দিই, এমনিতে হাতের লেখা খারাপ হয়েছে। শর্ত মতো এই অংশটা এখন সাম্যাবস্থায় আছে। ওকে, তাহলে সাম্যাবস্থায় যখন আছে, একটু আগে যে অঙ্কটা করছি আমরা, তখন কিন্তু লিখছি সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লিখি নাই, এখন কিন্তু 0 লিখতে হবে। সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লিখি নাই, এখন 0 লিখতে হবে, কারণ সাম্যাবস্থার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লিখতে হবে। ঠিক আছে, এই যে অসাম্যাবস্থার ক্ষেত্রে এরকম, সাম্যাবস্থার ক্ষেত্রে 0 লিখতে হয়, তাহলে আমরা 0 লিখব। তাহলে শুরু করে দিই। তাহলে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু যে 0 লিখি, তাহলে এখান থেকে শুরু করব আমরা। কয়টা বল আছে? একটা বল আছে, একটা বল আছে, একটা বল আছে, একটা বল আছে। এই বলটা সোজাসুজি এক্স অক্ষে আছে, এটার উপাংশে ভাগ করার দরকার নেই, কিন্তু 2 উপাংশ ভাগ করলে 2টা হবে। একটা যাবে এইদিকে, আর একটা যাবে কোন দিকে? এইদিকে। এইদিকে যেটা যাবে যেটা, এটা হবে 200 cos 30, এটা হবে 200 sin 30। ওকে, বুঝতেছ? আর এই এফ রে বাংলা 2টা হবে, একটা যাবে এইদিকে, আর একটা যাবে এইদিকে, তাই না? এইদিকে যেটা যাবে যেটা, এটা হবে এফ cos থিটা, আর এইদিকে যেটা যাবে এটা হবে এফ sin থিটা। ওকে, আবার এই 300 রে ভাঙলে 2টা হবে, একটা যাবে এইদিকে, একটা যাবে এইদিকে, আর একটা যাবে এইদিকে। ঠিক আছে, এদিকে যেটা যাবে এটা হবে 300 sin 45, আর এদিকে যেটা হবে 300 cos 45। মাঝে মাঝে একটু রিপিট না করলে মনে থাকবে না তোমাদের, এই জন্য মাঝে মাঝে একটু রিপিট করতেছি। বল উপাংশে ভাগ করাগুলো আমরা জানি, তারপর আমি একটু রিপিট করলাম। রিপিট করলে তোমাদের একটু মধ্যে গাইতে যাবে জিনিসগুলো। তাহলে আমি শুরু করলাম অঙ্ক, আমি সামেশন অফ, প্রথমে করব এফ এক্স, সামেশন অফ এফ এক্স করব, এই যে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লিখ। আমি এইদিকে পজিটিভ ধরলাম, তাহলে উল্টা দিকে কি হবে? নেগেটিভ। এই নেগেটিভটা ধরতে হয় না, আমি জাস্ট ধরলাম আর কি। এদিকে পজিটিভ ধরলাম, আর এইদিকে পিছন দিকে নেগেটিভ ধরলাম। বা এখন বা চিহ্ন দিতে হবে। আমরা যদি এরকম একটা মোমেন্টের সমীকরণ করছি, মনে আছে? এটা মোমেন্টের জন্য করছিলাম 0 দিয়ে, ওই যে পুলির অঙ্কটা, 2টা বেল্ট পুলির, মনে আছে? ওখানে যে টি এর মান বের করছিলাম 60 নিউটন, ওই অঙ্কটার ক্ষেত্রে আমরা করছিলাম কিন্তু সাম্যাবস্থা ধরে। তাহলে এখন করি আগের মতোই, 100 প্লাস 200 cos 30 মাইনাস এফ
cos থিটা, f cos থিটা মাইনাস 300 cos 45 ইজ ইকাল টু 0। এখান থেকে বা পরের লাইনে আমি মানটা বাই করে ফেলি, বা এখান থেকে f cos থিটার একটা মান আসবে, f cos থিটার একটা মান আসবে, f cos থিটার মান আসবে তোমার, f cos থিটার মান আসবে তোমার 61 দশমিক পজিটিভ আসবে 61.07 নিউটন, 61.07 নিউটন। এখন আমি তোমাদের এখানে ডিরেকশন দিতে হবে, ডিরেকশন দিতে হবে। আচ্ছা, ডিরেকশন দেওয়াটা আগে আমি পরে করি, ডিরেকশন দেওয়াটা পরে করি। এই অঙ্কটা এইটা তো আমরা করলামই, এই অঙ্কটা আমি আরেকবার করব, মানে এই সামেশন অফ এফএক্সটা আবার করব, এটা করছি না, তাতে রেজাল্ট আসছে এইটা, আমি ডিরেকশন দেই নাই কিন্তু, আমি আবার করি। হ্যাঁ, আবার করলে আবার লিখি সামেশন অফ আবার করি সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0। আমি এবার করব কি, আমি এবার করব এইদিকে পজিটিভ ধরবো, এইদিকে পজিটিভ ধরবো আর এইদিকে ধরবো নেগেটিভ, এদিকে পজিটিভ ধরবো আর এদিকে নেগেটিভ ধরবো। এখানে তাহলে আমি লেখা শুরু করলাম, একদিকে পজিটিভ ধরছি আর একদিকে নেগেটিভ, উল্টা ধরছি। একটু আগে যে অঙ্কটা করলাম এটাই তো করছি একটু আগে, এই যেটা আমি ধরছিলাম এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, এখন আমি উল্টা ধরছি, এদিকে পজিটিভ ধরছি এদিকে, মানে বাম দিকে পজিটিভ ধরছি ডান দিকে নেগেটিভ ধরছি, তাহলে এই অঙ্কটা এখন রেজাল্ট হবে এরকমের, বা -100 সব মাইনাস হয়ে যাবে, এখন উল্টা হয়ে গেছে না, এখন এই যে আগে যেটা প্লাস ছিল যেটা, এখন এটা মাইনাস হয়ে যাবে, -200 cos 30 -200 cos 30, আর এটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। দেখো তুমি নতুন করে করো, এটা দেখে দেখে করার দরকার নেই, প্লাস f cos থিটা প্লাস 300 cos 45 ইজ ইকাল টু 0। ঠিক আছে, এখান থেকে বা f cos থিটার একটা মান আসবে, দেখো f cos থিটার একটা মান আসবে -61.07 নিউটন। দেখো এখানে আমরা প্লাস ধরছি ডান দিকে, মাইনাস ধরছি বাম দিকে, রেজাল্ট আসছে প্লাস, তাই না? আর এখানে মাইনাস ধরছি ওদিকে, তাহলে এটা মাইনাস আসার কথা না, মাইনাস যে আসে তার প্রমাণ দিতেছি আমি। এখানে এই অংশটুকু দেখো তো, এই যে এটা দিয়ে আমি ডাবল করি, এটা দিয়ে ডাবল করতেছি, অসম্ভব অবস্থা। এখানে যেটা করা আছে এটা কিন্তু অসম্ভব অবস্থা ধরে করা আছে, আমরা এটাকে করতেছি, এটা করা আছে এই চিত্র দ্বারা, এই যে এই চিত্র দ্বারা, এই চিত্র কিন্তু সাম্যাবস্থা নাই, কারণ এই চিত্রে 3টা বল আছে, 4টা বল থাকলে সাম্যাবস্থা। তাহলে এই চিত্র দ্বারা যখন অঙ্ক করছি তখন কিন্তু সাম্যাবস্থা না, অসাম্যাবস্থা, অসাম্যাবস্থার ক্ষেত্রে 0 লিখি নাই। আবার এই চিত্র দ্বারা যখন অঙ্ক করবো তখন কিন্তু সাম্যাবস্থা ধরে নিছি আমরা, তাহলে এটা এফ এদিকে দিয়ে আমি থিটা ধরে সাম্যাবস্থা ধরছি, এখানে এরকম হয়েছে। তাহলে এখানে এই চিত্র দিকে আমি দুইবার করছি, এফ এক্সটা দুইবার করছি, তাহলে এই চিত্রের এফ এক্সটা দুইবার করি, এখানে যেটা আছে এটা দুইবার করি, এখান থেকে একবার করা আছে। আমি এটা আবার করি, আবার করলে এরকম হবে, দেখো করতেছি, লিখতে হবে সামেশন অফ, আমরা লিখতে হবে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0 লেখা যাবে না, ঠিক আছে? আর এখানে দেখো এফ এক্সের জায়গায় উপরে এই যেটা এফ এক্সের ডান দিকে পজিটিভ ধরছি না, এখন আমরা উল্টা কাজটা করব, আমরা করব কি বাম দিকে পজিটিভ ধরবো, এইদিকে পজিটিভ ধরবো আর এইদিকে ধরবো তোমার নেগেটিভ,
এখন এই আগের মতো এই যে যেটা দেখতেছো এইটাই লিখবো আমরা, কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? এই যে 100 ছিল প্লাস, এটা মাইনাস হবে, 200 ছিল প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা ছিল মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করি, তাহলে -100 -100 -200 -100, এটা হচ্ছে 200 cos 30, 200 cos 30, এটা হবে প্লাস 300 cos 45, 300 cos 45, 300 cos 45 ইজিক্যাল টু কিন্তু জিরো না এখন। আচ্ছা, আমরা যেটা লিখলাম এটা কোন চিত্র দেখে লিখছি? এই চিত্র দেখে। এখানে একটা রেজাল্ট আসবে দেখো। তোমরা একটু ক্যালকুলেশন করতে পারবা, করলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, আমার বোঝাইতেও সুবিধা হবে। 61.07 নিউটন, 61.07 নিউটন। আমরা এখানে যদি এটা পজিটিভ এইদিকে ধরি, রেজাল্ট পজিটিভ আসছে, তাহলে উল্টা ধরলে রেজাল্ট নেগেটিভ আসবে। তোমরা বিশ্বাস না হলে এই অঙ্কটা তুমি আবার একটু করে দেখো। এই যে এখানে আমরা যেটা করছি না, এটা একটু করতে পারবা? আমি একটু বিরতিতে যাই, তোমরা করে দেখো, কিছুক্ষণ সময় নাও। আচ্ছা, বিরতির পর আসলাম। তোমরা নিশ্চয়ই এটা করছো যে f(x) = এটা আমি ডান দিকে পজিটিভ না ধরে বাম দিকে ধরছি, এদিকে নেগেটিভ ধরছি, তাতে আসছে -61.07 নিউটন। আচ্ছা, এখন কী করতে হয়? মাইনাসটারে পজিটিভ করতে হয়। 61.07 মাইনাসটাকে কী করতে হবে? পজিটিভ করতে হবে। তাহলে 61.07 নিউটন। এখন ডিরেকশন দিতে হবে। ডিরেকশন কীভাবে দিবে? এটা দিকে দিতে হবে। এই যে দেখো, এটা দেখে যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে বাম দিকে, এই যে পজিটিভ মানে বাম দিকে, আর নেগেটিভ আসলে ডান দিকে। আমাদের রেজাল্টটা নেগেটিভ আসছে, এই যে দেখো নেগেটিভ আসছে, তো ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে। তার মানে ফাইনাল রেজাল্টটা দেখো, ফাইনাল রেজাল্টটা একই। আমাদের এখানে ফাইনাল রেজাল্ট ছিল এইটা, এই যে এইটা ছিল ফাইনাল রেজাল্ট, এই যে এটা ফাইনাল রেজাল্ট, তাই না? 61.07 নিউটন। এটা কোন দিকে দেখো তো? ডিরেকশনটা ডান দিকে। এখানেও দেখো 61.07ই আসছে, এই যে এটাও ডান দিকে। তার মানে একটা জিনিস আমরা শিখলাম যে আমরা যে কোনো দিকে পজিটিভ ধরতে পারি, যে কোনো দিকে নেগেটিভ ধরতে পারি, রেজাল্ট একই আসে, রেজাল্ট একই আসে। ওকে, বুঝছো তো এই পাশটা? এখন আসো এই পাশে, আসো এই পাশে। আমরা দুইবার করছি। আমি এখন বোঝাবো না, আমি একটু তোমাদের তোমাদের কথা অনুসারেই কাজ করব। আমাদের f cos θ এটা মান কত আসছে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ যদি আসে তাহলে ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে এইদিকে। পজিটিভ মানে এইদিকে ধরছো, ডিরেকশন এইদিকে। আচ্ছা, আর এইটা নেগেটিভ আসছে, সুতরাং তাহলে এখানে নেগেটিভটা পজিটিভ করতে হবে। সুতরাং f cos θ = f cos θ = 61.07 নিউটন। এখন ডিরেকশন দিতে হবে, ডিরেকশন দিতে হবে না? আমাদের রেজাল্ট কি আসছে? রেজাল্ট, ওহো, না না না, ভুল হইতেছে। আমি একটু এটা নেগেটিভ করব না, এটা দাঁড়াও, একটু ওয়েট করো। এটা তো ডিরেকশন দিছো, তাই না? তার আগে এই ক্যালকুলেশনটা চেক করতে পারবা? এই যে আমি যেটা লিখছি, এটা দেখো তো কোনো জায়গায় ভুল আছে কিনা। প্রথমে দেখো, চেক করো এটা ভুল আছে কিনা, তারপর এই ক্যালকুলেশনটা করে আমাকে বলবা তোমরা। আমি একটু বিরতিতে যাই। এই f cos θ এটা এটা -61.07 আসে কিনা। এখানে তো আসছে 61.07। এখানে আমি ডান দিকে পজিটিভ ধরলে রেজাল্ট পজিটিভ আসছে, বাম দিকে পজিটিভ রেজাল্ট নেগেটিভ আসছে। এখানে তো তাই করছি, আমি ডান দিকে পজিটিভ ধরছি, রেজাল্ট পজিটিভ। তাহলে বাম দিকে যদি পজিটিভ ধরি, রেজাল্ট আসবে নেগেটিভ। এই যেটার মতো উল্টা আসবে না? দেখো তো তোমরা এটা আসে কিনা। আমি একটু বিরতিতে যাই, একটু বিরতিতে গেলাম। আমি
দেখো এখন ক্যালকুলেশন নিশ্চয়ই করছো তুমি। যদি করতে না পারো ভিডিওটা একটু স্টপ করো, স্টপ করে এখানে এই ক্যালকুলেশনটা দয়া করে তোমরা একটু করো। ক্যালকুলেটর তো সবার কাছেই আছে, ভিডিওটা একটু স্টপ করে এই ক্যালকুলেশনটা একটু করো, করলে দেখো কত আসে। হ্যাঁ, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হয়েছে এখানে নেগেটিভটা আসে না। দেখো তুমি করে দেখো, এই যেখানে যে নেগেটিভের কথা বলতেছি আমরা, এই যে নেগেটিভের কথা বলতেছি না, এই যে নেগেটিভের কথা বলতেছি, এটা নেগেটিভটা আসে না। ক্যালকুলেশন করে দেখো পজিটিভই আসে, এটা আসে না, নেগেটিভ আসে না। এখানেও রেজাল্ট পজিটিভ আসে, এখানেও রেজাল্ট পজিটিভ আসে। ডান দিকে পজিটিভ দিলে রেজাল্ট পজিটিভ আসে, বাম দিকে পজিটিভ দিলে রেজাল্ট পজিটিভ আসে, নেগেটিভ আসে না। আমি নেগেটিভ দিছি না, নেগেটিভ আসে না। কিন্তু এখানে কিন্তু আসে, ডান দিকে পজিটিভ দিলে রেজাল্ট যা আসে, রেজাল্ট আসে পজিটিভ, বাম দিকে পজিটিভ দিলে রেজাল্ট আসবে নেগেটিভ। এখানে কিন্তু একবার পজিটিভ আসলে আরেকবার নেগেটিভ আসবে, কিন্তু এখানে দেখো আসে না। একবার যদি পজিটিভ এদিকে ধরি রেজাল্ট পজিটিভ আসছে, এদিকে যদি ধরলে রেজাল্ট কিন্তু নেগেটিভ আসে না, পজিটিভই আসে। ক্যালকুলেশন করে দেখছো তোমরা? আচ্ছা, তাহলে আমাদের রেজাল্ট একই আসে। তাহলে এখানে আমি পার্থক্যটা এখন ক্লিয়ার করি। সাম্যাবস্থার অঙ্কের ক্ষেত্রে, অসাম্যাবস্থার অঙ্কের ক্ষেত্রে এই যে এখানে যে রেজাল্ট ধরছো তুমি, এই যে এখানে যে তুমি চিহ্ন ধরছো, এই চিহ্ন যদি তুমি উল্টাপাল্টা করো রেজাল্ট উল্টাপাল্টা আসে। এই যেখানে চিহ্ন যেটা আছে না, এই চিহ্ন উল্টাপাল্টা করলে রেজাল্ট কি আসে? উল্টাপাল্টা আসে। ঠিক আছে? একবার যদি ডান দিকে পজিটিভ দিলে রেজাল্ট আসবে নেগেটিভ যদি আসে, তাহলে আবার এইদিকে পজিটিভ রেজাল্ট আসবে পজিটিভ। যে একবার দেখো নেগেটিভ আসবে, আরেকবার আসবে পজিটিভ। কিন্তু সাম্যাবস্থার ক্ষেত্রে আর এরকম হয় না। সাম্যাবস্থার ক্ষেত্রে এখানে তুমি যেভাবেই ধরো না কেন, এই যে সামেশন অফ এফ এক্স যেদিকেই ধরো না কেন রেজাল্ট একই আসবে। যদি ডান দিকে পজিটিভ দিলে রেজাল্ট পজিটিভ আসে, বাম দিকে পজিটিভ দিলে রেজাল্ট পজিটিভ আসবে। তাহলে নিয়মটা ক্লিয়ার হয়েছে তো? আমি সাম্যাবস্থা এবং অসাম্যাবস্থার পার্থক্যটা তোমাদের বোঝাইতেছিলাম। তাহলে একটা পার্থক্য হয়েছে জিরো লেখা যাবে না, আরেকটা জিরো লিখতে হবে। আরেকটা পার্থক্য হচ্ছে আমরা প্রথমে যে এই যে ডিরেকশন ধরছি, এই ধরা অনুসারে কিন্তু রেজাল্টটাও নির্ভর করে। আমি ডান দিকে ধরলে যে রেজাল্ট আসবে, বাম দিকে পজিটিভ ধরলে ওই রেজাল্ট আসবে না, নেগেটিভ আসবে। কিন্তু সাম্যাবস্থার অঙ্কের ক্ষেত্রে আমরা যদি ডানে পজিটিভ ধরি, রেজাল্ট যেটা আসবে, বামে পজিটিভ ধরলে রেজাল্ট ওইটাই আসবে। ওকে, দেখো তাই আসছে। আচ্ছা, এখন বাকি কাজ করি। এটা তো বলছিলাম রেজাল্ট কি আসছে? পজিটিভ আসছে। ডিরেকশন কোন দিকে দিচ্ছি? পজিটিভ দিকে। এইটার রেজাল্টও পজিটিভ আসছে। ডিরেকশন কোন দিকে দিবা তাই বলো? পজিটিভ মানে বাম দিকে। এটা কিন্তু নেগেটিভ না, পজিটিভ আসছে। পজিটিভ মানে বাম দিকে, এই যে বাম দিকে দিলাম। দেখো তো আরেকটা আমাদের অন্যরকম হচ্ছে না? এখানে রেজাল্টটা আসছে ডান দিকে, এখানে রেজাল্ট চলে আসছে বাম দিকে, তাই না? এখানে রেজাল্ট আসছে ডান দিকে, এখানে রেজাল্ট আসছে বাম দিকে, মিলে না তো? হ্যাঁ, এই যে চিহ্ন দিছি না আমি, এইটা দেওয়া আমাদের হয় নাই। আমি এখন আবার আরেকটা ক্লিয়ার করি। এখানে ডিরেকশনটা সাম্যাবস্থার ক্ষেত্রে, সাম্যাবস্থার ক্ষেত্রে যে পার্থক্য বলি আবার, অসাম্যাবস্থার ক্ষেত্রে লাস্টে যে রেজাল্টের সাথে ডিরেকশন দিব এটা দিব এই যে প্রথমে যেটা ধরছি ওইটা দেখে। কিন্তু সাম্যাবস্থার ক্ষেত্রে এটা দেখে দেওয়া যাবে না। সাম্যাবস্থার ক্ষেত্রে লাস্টের যে আমরা ডিরেকশন দিব, অ্যারো চিহ্ন দিব, বলের মানের সাথে একটা দিক চিহ্ন দিব, ওইটা এইটা দেখে দেওয়া যাবে না, এইটা দেখে দেওয়া যাবে না, এটা দেখে দেওয়া যাবে না। তাহলে কিভাবে দিতে হবে? চিত্র দেখে ডিরেকশন দেওয়া হবে, চিত্র দেখে ডিরেকশন দিতে হবে। ঠিক আছে? চিত্র দেখে কিভাবে দিতে আমি বোঝাই আগে। তাহলে ডিরেকশন দেওয়া হয় নাই। একটু ঝামেলা মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু আসলে কিছু করার নাই, একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, চিত্রে এই এফটা আছে না, এফটা আসলে আছে দুই দিকে। এই এফটা আছে কোন দিকে? দুই দিকে। আমি চিত্রের এফটা একটু দুই দিকে বানায় দিই তো, দেখি যেরকম একটা এফ আছে এই দিকে, আর একটা এফ আছে এই দিকে। মানে এফ এর দুইটা অংশ না, একটা আছে এইদিকে আর একটা আছে এইদিকে। এইদিকে যেটা আছে, এই যে এক্স অক্ষে এইদিকে যেটা আছে,
এইটার নাম হয়েছে এফ কস থিটা, আর এটার নাম হয়েছে এফ সাইন থিটা। এটা হচ্ছে এফ কস থিটা, এফ সাইন থিটা। তার মানে এই এফটা দুই অক্ষে আছে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে বাম দিকে। সাম্যাবস্থার অঙ্কের ক্ষেত্রে এই যে লাস্টে যে ডিরেকশন দিতে হবে, যেখানে একটা অ্যারো চিহ্ন দিতে হবে না, এই অ্যারো চিহ্নটা এদিকে দিব না এদিকে দিব, এটা নির্ভর করবে চিত্রের উপরে। কোন চিত্রের উপরে? এই যেখানে যে চিত্রে একটা এফ আছে না, এই যে চিত্রে এফটা, এই এফটা দুই দিকে আছে, ওইটার উপর নির্ভর করবে। আমি নিয়মটা লিখি, বরং নিয়মটা আমি লিখতেছি, তারপরে দেখো তুমি বুঝতে পারো কিনা। আমি একটু চেষ্টা করি নিয়মটা লেখার জন্য। আচ্ছা, নিয়ম ওই যে ডিরেকশন ধরার নিয়ম, তাই না? নিয়ম সাম্যাবস্থার ক্ষেত্রে একটু বড় করে দিই, কারণ তোমার বুঝতে সমস্যা হবে। সাম্যাবস্থার ক্ষেত্রে বলের মানের সাথে ডিরেকশন চিত্র দেখে দিতে হবে, আসলে এটা ভাষাটা সুন্দর হবে না, লেখাটা আমি বুঝাইতেছি তোমাদের, আমি লিখি আগে, হ্যাঁ, তারপরে বুঝাইতেছি। যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে চিত্রে অজানা মান যেদিকে আছে সেই দিকেই দিক দিতে হবে। দিক মানে ডিরেকশন দিতে হবে। 3 নম্বরে, যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে চিত্রে অজানা মান যেদিকে আছে তার বিপরীত দিকে দিক দেখাতে হবে। এটা নিয়মটা বলি, সাম্যাবস্থার ক্ষেত্রে বলের মানের সাথে ডিরেকশন চিত্র দেখে দিতে হবে। এখানেই দেখায়, আমরা বলের মানের সাথে যে ডিরেকশন দিছি, এই যেখানে যে ডিরেকশন দিলাম, এটা কিন্তু এই যে এখানে ধরা অনুসারে দিছি, এই যেখানে যেভাবে ধরছি অনুসারে, ওইটা অনুসারে। যেমন রেজাল্ট নেগেটিভ আসছে, তাহলে এখানে কোন দিকে নেগেটিভ, কোন দিকে, ওই দিকে, তাহলে এটা ওই দিকে দিছি। যদি পজিটিভ আসতো রেজাল্টটা, তাহলে ওই দিকে দিতাম। কিন্তু সাম্যাবস্থার অঙ্কের ক্ষেত্রে এইটা দেখে দেওয়া যাবে না, এই যে এটা দেখে দেওয়া যাবে না, দিতে হবে চিত্র দেখে। চিত্রে দেখো একটা এফ আছে, অজানা মান। এফটা আসলে দুই দিকে আছে, একটা আছে এফ কস থিটা আর একটা আছে এফ সাইন থিটা। এখন আমরা মান বাই করছি কোনটার? এফ কস থিটা না? এই যে এফ কস থিটা চিত্রে আছে এইদিকে, এই যে এইদিকে আছে চিত্রে। আর এটা হচ্ছে এফ সাইন থিটা। এফ কস থিটা এইদিকে আছে না? যদি রেজাল্ট পজিটিভ আসে, এটা নিয়মটা দেখি আবার। যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে চিত্রে অজানা মান যেদিকে আছে সেই দিকেই দিক দিতে হবে। আর যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে চিত্রে অজানা মান যেদিকে আছে তার বিপরীত দিকে দিক দেখাতে হবে। এটাই দেখায়। বলো দেখি, আমাদের এই এফ কস থিটা চিত্রে কোন দিকে আছে? যেটা এফ কস থিটা, এটা কোন দিকে আছে? এই দিকে, এদিকে না? আমাদের অঙ্কের রেজাল্ট কি আসছে? পজিটিভ। এই যে পজিটিভ আসছে। পজিটিভ আসলে নিয়ম কি? হয়েছে চিত্রে যেদিকে আছে ওই দিকেই দিক দেখাতে হবে। পজিটিভ আসলে নিয়ম হয়েছে চিত্রে যেদিকে আছে ওই দিকেই দিক দেখাতে হবে। চিত্রে কোন দিকে আছে? এটা বাম দিকে, তাহলে বাম দিকে দিক দেখাতে হবে। আর নেগেটিভ আসলে কি করতাম আমরা? ডান দিকে দিতাম। এখানে দেখো, এটা রেজাল্ট কি আসছে? এই দেখো তো, এটা কি আসছে? পজিটিভ আসলে দিক কোন দিকে দেখাইতে হবে? চিত্রে যেদিকে আছে ওই দিকে। এই যে চিত্রে এফ কস থিটা কোন দিকে আছে? এই দিকে, এই দিকে দেখাইলাম।
এখন দেখো দুইটা একরকম আসছে, এইটা যেরকম আসছে এটাও একই রকম, এইটাও বাম দিকে এটাও বাম দিকে, কারণ আমরা এইটা দেখে ডিরেকশন দিই নাই, এই যে এইটা দেখে ডিরেকশন দিব না আমরা, এইটা দেখে দিলে উল্টাপাল্টা হয়ে যাবে, এইটা দেখে আমরা ডিরেকশন দিব না, এটা দেখে দিলে কি হবে, উল্টাপাল্টা হয়ে যাবে। তো ডিরেকশন কোনটা দিকে দিতে হবে, চিত্র দেখে, যে এইটা দেখতে হবে, এই যে এফ এর ভাঙলা দুইটা হবে, একটা হবে এফ এইদিকে, এটা হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা, আরেকটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এফ সাইন থিটা, এফ সাইন থিটা, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। এই এফটা ভাঙলে দুইটা হবে না, তাহলে এই চিত্রের মধ্যে আমরা কি বের করছি, এফ কস থিটার মান বের করছি, এফ কস থিটা কোন দিকে, বাম দিকে, বাম দিকে। এখন যদি রেজাল্ট পজিটিভ আসে, আমাদের এই এফ কস থিটার রেজাল্ট আসছে পজিটিভ, পজিটিভ মানে কোন দিকে, বাম দিকে, চিত্রে যেদিকে আছে ওই দিকেই। আবার দেখো, যদি রেজাল্ট পজিটিভ আসে, এই যে যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে চিত্রে অজানা মান যেদিকে আছে সেই দিকেই দিক দিতে হবে, আর যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে চিত্রে অজানা মান যেদিকে আছে তার বিপরীত দিকে দিক দেখাতে হবে। তাহলে আমাদের অজানা মান আছে এই দিকে, কোন দিকে আছে, বাম দিকে, এদিকে আছে না, আমাদের রেজাল্ট পজিটিভ আসছে, তাহলে কোন দিকে হবে, যেদিকে আছে ওই দিকে, এই যে ওই দিকে দিচ্ছি, বাম দিকে। এখানে রেজাল্ট কি আসছে, পজিটিভ, তাহলে অজানা মান কোন দিকে আছে, বাম দিকে, এই দিকে দেখাইছি। ওকে, আমার মনে হয় একটু হইলেও ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে আমরা এই অঙ্কের বাকি অংশটুকু করি, বাকি অংশটুকু আমরা করবো এখন। আমরা সামেশন অফ এফ এক্স করছি না, জিরো করছি, এখন সামেশন অফ এফ ওয়াই করবো। এখন লিখবো, দেখো সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আমি উপরের দিকে পজিটিভ ধরলাম আর নিচের দিকে নেগেটিভ ধরলাম, তাহলে বা পরের লাইন লিখি, তাহলে উপরের দিকে কি কি বলা আছে, এই 2 সরে বাংলে একটা উপরে যাবে, এই এফ এর বাংলে একটা উপরে যাবে, আর 3 সরে বাংলে একটা নিচে যাবে। তাহলে আমি লিখে ফেলি 200 sin 30 প্লাস এফ sin থিটা, এফ sin থিটা মাইনাস 300 sin 45 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এফ, সুতরাং এফ সাইন থিটার একটা মান আসবে, এফ সাইন থিটার একটা মান আসবে, মানটা হচ্ছে তোমার পজিটিভ 112.13। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, 112.13 পজিটিভ আসছে, তাই না? তাহলে ডিরেকশন কোনটা দেখে দিবা, এইটা দেখে না, এইটা দেখে ডিরেকশন দেওয়া যাবে না, এটা দেখে না, চিত্র দেখে দিতে হবে। এইটা দেখে কিন্তু ভুল করবা, কিন্তু এটা দেখে কখনো ডিরেকশন দেবে, সাম্যাবস্থার ক্ষেত্রে এইটা দেখে কখনো ডিরেকশন দিবা না, চিত্র দেখে দিতে হবে। তাহলে বলো দেখি, এফ সাইন থিটা চিত্রে কোন দিকে আছে, আমরা বের করছি কোনটা, এফ সাইন থিটা, এফ সাইন থিটা চিত্রে আছে এই দিকে, এই যেটা আছে এফ সাইন থিটা, এফ সাইন থিটা না। এখন নিয়ম হচ্ছে, ডিরেকশন দেওয়ার নিয়ম হচ্ছে, যদি রেজাল্ট পজিটিভ আসে, আমাদের পজিটিভ আসছে, তাহলে চিত্রে এফ সাইন থিটা যে দিকে আছে ওই দিকে ডিরেকশন হবে, যদি নেগেটিভ আসতো চিত্রে এফ সাইন থিটা যে দিকে আছে তার বিপরীত দিকে হইতো। তাহলে আমাদের রেজাল্ট পজিটিভ আসছে, চিত্রে কোন দিকে আছে, উপরের দিকে, উপরের দিকে দিলাম। ওকে, আমাদের অঙ্ক মোটামুটি হয়ে গেছে। আমরা দুইটা পার্ট, অঙ্কের দুইটা পার্ট, একটা সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 করে একটা মান পেয়েছি এফ কস থিটা, আর সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 যোগ করে আমরা এফ সাইন থিটার মান পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এফ এক্স ইজ ইকুয়াল টু 0 করার পর একটা রেজাল্ট আসছে 61.07, আর এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করার পর একটা রেজাল্ট আসছে। এখন এই দুইটারে আমরা একটা ফিগারের মধ্যে নিয়ে আসবো। ফিগারটা হচ্ছে দেখতে এরকমের, ফিগারটা হচ্ছে এটা এইদিকে, দাঁড়াও আমি ফিগারটা একটু উপরে আঁকি, একটা হবে এইদিকে
আরেকটা হবে এইদিকে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এফ সাইন থিটা, আর এটা হচ্ছে এফ কস থিটা। এফ সাইন থিটা, এফ সাইন থিটা মানে কি 112.13 লিখে ফেলি। এফ সাইন থিটা মানে 112.13। আর এটা হচ্ছে এফ কস থিটা না, এই কস থিটা মানে হচ্ছে 61.07। তাহলে এটা কিন্তু এফ সাইন থিটা, আর এটা কিন্তু এফ কস থিটা। ঠিক আছে, এখন এইটার মধ্যে একটা বোঝার জিনিস আছে, আমরা একটু বুঝে আসি। এখানে ওই ওই পাশের চিত্রটা যেটা এইটাই এইটাই এখানে আবার রাখি। দেখো, একটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে এফ কস থিটা, আর এটা হচ্ছে কত এফ সাইন থিটা। এটা হচ্ছে এফ সাইন থিটা, সাইন থিটা, আর এটা হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা। এই এফ সাইন থিটা এবং এফ কস থিটা একত্র করতে পারবা? একত্র করলে হবে এইটা, এইটা হবে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। লব্ধি বানাইতে পারবো না? এফ কস থিটা এবং এফ সাইন থিটা একত্র করে একটা লব্ধি বানাইতে পারবো না? এই লব্ধিটা হবে অতিভুজ। অতিভুজ কেন? কারণ এটা যদি আমি এই পাশে নিয়ে আসি এটা ত্রিভুজ হবে। মনে নাই ত্রিভুজের কথা? এটার এই পাশে নিয়ে আসলে ত্রিভুজ হবে, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজটা বের করতে পারবা? এই যে অতিভুজটা, অতিভুজ ইজ ইকাল টু রুট ওভার লম্ব স্কয়ার, এটা লম্ব আর এটা ভূমি। অতিভুজ ইজ ইকাল টু রুট ওভার লম্ব স্কয়ার মানে এফ সাইন থিটা হোল স্কয়ার, এই যে লম্ব, প্লাস এফ কস থিটা হোল স্কয়ার। এই জিনিসটা কিন্তু তোমাদের আগে আগে একটা ক্লাসে দেখাইছিলাম। পরের লাইন লেখা যায় রুট ওভার এফ স্কয়ার সাইন স্কয়ার থিটা, মানে স্কয়ার করে দিছি, প্লাস এফ স্কয়ার কস স্কয়ার থিটা। পরের লাইন লেখা যায় আমি এফ স্কয়ার কমন নিলাম, কমন নিলে ব্রেকেট দিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা 1। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে থাকি কত এফ স্কয়ার সমান এফ। তাহলে এইটার এটা একত্র করলে এখানে যে রেজাল্টটা পাওয়া যাবে, রেজাল্ট হচ্ছে তাহলে একটা জিনিস প্রমাণ হইলো এফ সাইন থিটা এবং এফ কস থিটা একত্র করলে রেজাল্ট হবে এফ। আমি যদি বলি পি কস থিটা এবং পি সাইন থিটা একত্র করলে কি হবে? মনে করো একটা হচ্ছে পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা, একত্র করলে কি হবে? রেজাল্ট কি হবে বলো দেখি? পি। একটা যদি পি কস থিটা হয় আর একটা যদি পি সাইন থিটা হয়, এটা পি কস থিটা আর এটা হচ্ছে পি সাইন থিটা, একত্র করলে কি হবে? পি হবে। আচ্ছা, কে কস থিটা এবং কে সাইন থিটা, কে কস আর কে সাইন, এটা একত্র করলে কি হবে রেজাল্ট বলো দেখি? কে কস থিটা কে সাইন থিটা একত্র করলে রেজাল্ট হবে কে। এফ সাইন থিটা এফ কস থিটা একত্র করলে রেজাল্ট হবে এফ। পি কস থিটা পি সাইন থিটা একত্র করলে পি। কে কস থিটা কে সাইন থিটা রেজাল্ট একত্র করলে কি হবে? কে। ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে এফ সাইন থিটা 112.13 এফ সাইন থিটা কোথায় দেখো? এই যে 112.13 মানে হচ্ছে এফ সাইন থিটা। আর এটা হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা 100.07, এই দেখো এখানে 100.07 এফ কস থিটা। তাহলে এইটা আর এইটা একত্র করলে রেজাল্টটা কি হবে বলো তোমরা? এইটার এটা একত্র যদি করি রেজাল্ট যেটা হবে ওই রেজাল্টের নাম হবে এফ, রেজাল্টের মান হবে এফ। আর এখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা। আমরা কিন্তু অঙ্কের শুরুতে চতুর্থ বল যেটা এটার এফ ধরছিলাম, দেখো এফ, এই যে এই এফটা বের করতে হবে এবং এই থিটাটা বের করতে হবে, এই এফটা এবং তাহলে এফ বের করতে পারো না? এফ মানে অতিভুজ, এফ ইজিক্যাল টু কত হবে? এফ ইজিক্যাল টু হবে এফ ইজিক্যাল টু রুট ওভার অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার লম্ব স্কয়ার মানে 112.13 112.13 স্কোয়ার যোগ 61.07 স্কোয়ার, 61.07 স্কোয়ার।
এখান থেকে একটা রেজাল্ট আসবে, রেজাল্ট হবে তোমার 127.68 নিউটন, এবং এটা ডিরেকশনটা হবে এইদিকে, এই যে এখানে, এবং এখানে একটা থিটা আছে, থিটাটা বের করতে পারবা? থিটা বের করার জন্য সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বা ভূমি। লম্ব কত? 112.13, আর ভূমি হয়েছে 61.07। এখান থেকে একটা থিটার মান আসবে, থিটা ইজ ইকুয়াল টু আসবে তোমার 61.42 ডিগ্রি। তাহলে চতুর্থ বলটা হবে এইটাই, এটাই চতুর্থ বল, এই যেখানে যেটা করছি এটাই চতুর্থ বল। চতুর্থ বলটা এখানে এফএম 127.। আচ্ছা, আমরা এই অঙ্কটা আরেকটা নিয়মে করছিলাম, তখন কিন্তু আমাদের অ্যান্সার আসলে এইটা। আমরা এই চিত্র দেখে অঙ্ক করছিলাম অসম অবস্থা থেকে। অসম অবস্থা থেকে অঙ্কগুলো একটা লব্ধি বের করছি, লব্ধিটার উল্টায় এটা বানাইতেছিলাম, তাই না? মনে আছে? এই যে লব্ধিটার উল্টায় ওই যে 127.68 নিউটন। ওকে, ক্লিয়ার আছে তো? আচ্ছা, এখন তোমাদের কাজ হয়েছে, এখন না মানে আমরা যখন এই চ্যাপ্টারটা শেষ করব, এই অঙ্কটা তুমি আরেকবার করবা। এফটা এই সেকেন্ড কোয়াড্রেন্ট না ধরে ফোর্থ কোয়াড্রেন্টে ধরে করতে হবে। এফটা সেকেন্ড কোয়াড্রেন্ট না ধরে ফোর্থ কোয়াড্রেন্টে ধরে করতে হবে। তখন কি হয় ওইটা দেখবো তোমরা, ঠিক আছে? এই অঙ্কটা দেখো, ওই আগের অঙ্কের মতো, একটু আগে যে অঙ্কটা করলাম ওইটার মতোই, একটু আগে যে অঙ্ক দেখলাম ওইটার মতোই, ঠিক আছে? এখানে বলছে নিম্নের চিত্রে প্রদর্শিত সমতুল্য বল সিস্টেমটির সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় বলের মান এবং দিক নির্ণয় করা। মানে সাম্যাবস্থার জন্য, সাম্যাবস্থা আনার জন্য একটা বল প্রয়োজন, প্রয়োজনীয় বল, একটা বলের প্রয়োজন। তার মানে এখানে ক্লিয়ার বোঝাইছে যে এই অঙ্কটা সাম্যাবস্থায় নাই। সাম্যাবস্থার জন্য একটা প্রয়োজন, বল প্রয়োজন, সাম্যাবস্থার জন্য একটা বল প্রয়োজন, প্রয়োজনীয় বলের মান নেই। তার মানে একটা, দুইটা, তিনটা বলের জন্য সাম্যাবস্থায় নাই। এটা কি করতে হবে? একটা বলের প্রয়োজন। তাহলে এখন এটা তুমি দুই নিয়মে করতে পারো। প্রথমে এটা তো অসাম্যাবস্থা, একটা বল নাই, এই অবস্থায় আমি লব্ধি বের করছি, যে লব্ধি বের করছি কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। এটা উল্টা দিলেই ওই বলটা হবে। এই যে সাম্যাবস্থার জন্য প্রয়োজন বলে 100 নিউটন, এই যে 100 নিউটনটা হচ্ছে প্রয়োজন, কিন্তু এই দিকে না, এই দিকে না, এটা হবে এই দিকে, এই দিকে 100 নিউটন, কারণ এটা তো লব্ধি, লব্ধিটা উল্টাই দিলে যে বলটা হবে ওইটাই প্রয়োজন। সাম্যাবস্থায় এইটার জন্য কি সাম্যাবস্থা হবে? সাম্যাবস্থা আনতে গেলে কি করতে হয়? লব্ধিকে উল্টাই দিতে হয়, লব্ধিকে উল্টাই দিলে যে অ্যান্সারটা ওইটাই, যেটা অ্যান্সার। এই যে লেখা আছে দ্বিতীয় চতুর্ভাগে এক্স অক্ষের সহিত 71 এটা লেখা দিছে ডিটেলস কাজ করে, তাহলে এইটা এক্স অক্ষের সহিত 71 ডিগ্রি কোণে কাজ করবে। আচ্ছা, এই অঙ্কটা অন্যান্য নিয়মেও করা যায়। কিভাবে করবা? যে কোনো একটা বল ধরে নিবা। আমরা আগের অঙ্কে দুই নিয়মে করছি না? এটা করছি লব্ধি বাই করছি, লব্ধি বাই করে উল্টাই দিছি, লব্ধি এদিকে আসছে, এটা উল্টাই দিছি। আর এখানে কি করছি? ওই বলটা আমরা একটা জায়গায় ধরে নিছি, তারপরে করছি, ঠিক আছে? তো আমি সাম্যাবস্থা বানাই করছি, আর অসাম্যাবস্থা অবস্থায় করছি। পারবা? এটা পারবা তো? এখন আমরা এই অঙ্কটা করবো, অঙ্কটা একটা পড়ি। নিম্নের চিত্রে একটি ছোট বস্তুর উপরে, এই যেখানে একটা ছোট একটা বস্তু আছে, যেখানে একটা ছোট্ট একটা বস্তু আছে, নিম্নের চিত্রে একটি ছোট বস্তুর উপরে বলগুলি ক্রিয়া করে, এই যে বলগুলো ক্রিয়া করতেছে, বস্তুটিকে সাম্যাবস্থায় রেখেছে, মানে এটা সাম্যাবস্থায় আছে। এটা কিন্তু অসাম্যাবস্থা না, এটা সাম্যাবস্থায় আছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বল এটা সাম্যাবস্থা আছে, মানে কোনো বল শর্ট নাই, সব বলই দেওয়া আছে, কোনো বলই শর্ট নাই। এখন এখানে এফ এবং থিটার মান বের করতে বলছে, যে এফ এবং থিটার মান বের করো, এফ এর মান এবং থিটার মান বের করতে হবে। তাহলে সাম্যাবস্থার অঙ্কের ক্ষেত্রে নিয়ম কি? সাম্যাবস্থার ক্ষেত্রে অজানা মান বের করতে সমীকরণ লাগবে। সমীকরণ ধরলে হয়েছে এইগুলা, দেখো সমীকরণগুলো হয়েছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে, তাই না? 0 লিখতে হবে না? সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু
জিরো লিখতে হবে এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকাল টু জিরো, মানে সাম্যাবস্থার ক্ষেত্রে জিরো লিখতে হয়। এখন একটা হিসাব শিখছিলাম আমরা, মনে আছে? এই যেরকম সমীকরণ লিখছিলাম, সমীকরণ যখন শিখাইছিলাম যে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 3, 1 নং সমীকরণ, তাই না? আর লিখছিলাম এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 4, এটা 2 নং সমীকরণ। আচ্ছা মনে করে দেখো তো এইটা মনে পড়ে কিনা। এই সমীকরণটা সমাধান করার পরে এক্স ওয়াই এবং জেড এর মান বের করতে পারবা? এখানে 3টা অজানা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এক্স এবং ওয়াই জেড এর মান বের করা এখান থেকে সম্ভব না, কারণ নিয়ম ছিল আমাদের যদি অজানা মান 2টা থাকে 2টা সমীকরণ লাগবে, অজানা মান 3টা থাকলে 3টা সমীকরণ লাগবে, ঠিক আছে? অজানা মান 4টা থাকলে 4টা সমীকরণ লাগবে। এখানে অজানা মান হচ্ছে এক্স ওয়াই জেড, এই যে 3টা অজানা, 3টা মান অজানা। আর সমীকরণ আছে কয়টা? একটা সমীকরণ, এইটা আরেকটা সমীকরণ, 2টা সমীকরণ। তাহলে অঙ্ক হবে না, হবে? এটা মিলবে না। তাহলে আমরা যে অঙ্ক করতেছি এই অঙ্কটা একটা হিসাব মিলাই দেখো তো, একটু হিসাব মিলাও। আমাদের অজানা মান কয়টা আছে এখানে? এই যে এখানে একটা আছে এফ, এই যে এটা অজানা, এই এফটা অজানা, আর এই থিটাটা অজানা। এখানকার এফ এবং এই থিটাটা অজানা। তাহলে আমাদের সমীকরণ কয়টা আছে? 3টা। একটা আছে এফ এক্স ইজ ইকাল টু 0, এফ ওয়াই ইজ ইকাল টু 0 এবং মোমেন্ট ইজ ইকাল টু 0। কিন্তু মোমেন্টের সমীকরণটা এখানে আমাদের কোনো কাজে লাগবে না, কারণ দূরত্ব নাই তো। মোমেন্টের সাথে দূরত্বের সম্পর্ক, এখানে দূরত্ব আছে দেখো, কোনো দূরত্ব নাই, তাহলে এটা কোনো কাজে লাগবে না। তাহলে কার্যকর সমীকরণ রইল কয়টা? 2টা। কার্যকর সমীকরণ হলো 2টা, এই একটা সমীকরণ এফ এক্স ইজ ইকাল টু 0 একটা সমীকরণ, এফ ওয়াই ইজ ইকাল টু 0 একটা সমীকরণ। আর এখানে অজানা মান কয়টা? 2টা, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে থিটা। এই টোটাল মিল হয়েছে 2টা অজানা। তাহলে অঙ্ক হবে না? 2টা সমীকরণ, 2টা অজানা মান, 2টা সমীকরণ, অঙ্ক হবে না। আমরা এই হিসাবটা এখন প্রতি অঙ্কের ক্ষেত্রেই করব। প্রথমে অঙ্ক শুরুতেই আমরা এই হিসাবটা করে ফেলব যে সমীকরণ কয়টা আছে? 2টা, অজানা মান কয়টা আছে? 2টা। যদি কোনো অঙ্ক দেখো এরকম হয় সমীকরণ হাতে আছে 2টা, অজানা মান 5টা, অঙ্ক হবে না, ঠিক আছে? অঙ্ক হবে না। তাহলে আমাদের এই 2টা সমীকরণ প্রয়োগ করলেই আমাদের অঙ্ক এফ এবং থিটার মান চলে আসবে। তাহলে প্রথমে আমরা এফ এক্স ইজ ইকাল টু 0 করবো, তারপর এফ ওয়াই ইজ ইকাল টু 0 করবো। এখানে করাই আছে দেখো, ওই পাশে দেখো বাম পাশে অঙ্কটা করা আছে, এই যে করা আছে। কিন্তু একটা কাজ করি আমরা, এই অঙ্কটা ডান দিকে পজিটিভ ধরে করছে, আমরা বাম দিকে পজিটিভ ধরে করি, দেখি রেজাল্টে কোনো হেরফের আছে কিনা। এটা উপরের দিকে পজিটিভ ধরছে, নিচের দিকে পজিটিভ ধরে করবো, রেজাল্ট দেখি কি আসে, তাই না? তাহলে করে ফেলি, আবার করতেছি, ঠিক আছে? প্রথমে সামেশন অফ এফ এক্স করি, সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0। আমি এই দিকে পজিটিভ ধরলাম, বাম দিকে এখানে কি করছে? এখানে ডান দিকে বাম দিকে পজিটিভ ধরছে, তাহলে নিশ্চয়ই রেজাল্ট হেরফের আসবে, -100 মাইনাস এফ কস থিটা প্লাস 300 প্লাস 50 cos 30 ইজ ইকাল টু 0। দেখো এখানে আমাদের এই যে এটা বাম দিকে, ডান দিকে মাইনাস, এটা মাইনাস, এই যে -100। এফ এর বাংলা 2টা হবে, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। এফ কস থিটা বাম দিকে, ডান দিকে, সরি ডান দিকে মাইনাস, আর 300টা বাম দিকে, বাম দিকে মানে প্লাস, এই যে। আর 50-এর বাংলা 2টা হবে, একটা হচ্ছে বাম দিকে, একটা উপরের দিকে, এই যে প্লাস। এখান থেকে একটা রেজাল্ট আসবে, রেজাল্ট আসবে এফ কস থিটার মান আসবে একটা, এফ কস থিটার মানটা এখানে ধরাতে কত আসছে? +243.3। তাহলে এখানে কত আসবে? -243.3, -243.3। ভুল বলছি তো, মাইনাস আসবে না, প্লাসই আসবে, এখানে মাইনাস আসবে না। এটাই তো আমি ইচ্ছা করে ভুল করছি তোমাদের বোঝানোর জন্য, এখানে মাইনাস আসবে না,
এইটাও প্লাস আসবে, এইটাও প্লাস আসবে। তার মানে সাম্যাবস্থার ক্ষেত্রে যে কোনো দিকেই তুমি রেজাল্ট ধরো না, পজিটিভ ধরো না কেন, রেজাল্ট সবসময় একই আসবে। আচ্ছা, এখন ডিরেকশন দিতে হবে। এই যে এফ কস থিটার মানে এটা আসছে। এখন ডিরেকশন দেওয়ার নিয়ম জানে কি, এই অঙ্কে দুইটা এফ আছে, একটা হচ্ছে এফ এই দিকে উপরের দিকে একটা এফ আছে, অঙ্কে দুইটা এফ আছে, একটা এফ হচ্ছে উপরের দিকে যে দিকে, আরেকটা এফ আছে এই দিকে, তাই না? এটা হচ্ছে এফ কস থিটা আর এটা হচ্ছে এফ সাইন থিটা। আমরা এইটা এফ কস থিটা আমরা বের করছি কোনটা, এফ কস থিটা না, এটা না, এটা বের করছি। তাহলে এফ কস থিটাটা চিত্রে কোন দিকে আছে, ডান দিকে, চিত্রে ডান দিকে আছে না? তাহলে নিয়মটা ছিল এরকম, যদি রেজাল্ট পজিটিভ আসে, যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে এই লাস্টে যে ডিরেকশন হবে এটা হচ্ছে চিত্রে যে দিকে আছে ওই দিকে, চিত্রে কোন দিকে আছে, ডান দিকে, যে ডান দিকে দিলাম, এই যে এফ কস থিটা ইজ ইকুয়াল টু 243.3 ডান দিকে। কিন্তু এইটা দেখে দিলে কিন্তু বাম দিকে হয়ে যায়, এইটা দেখে কিন্তু ডিরেকশন দেওয়া যাবে না, চিত্র দেখে দিতে হবে, তাই না? এই যে এফ এর বাংলা একটা এফ কস থিটা এফ সাইন থিটা, চিত্র দেখে দিতে হবে, বুঝছো? এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমি নিচের দিকে পজিটিভ ধরলাম, নিচের দিকে পজিটিভ, এখানে কি করছে, উপর দিকে পজিটিভ ধরছে, আমি নিচের দিকে ইচ্ছা করে করতেছি এরকম কাজগুলা। তাহলে আমি করে ফেলি, দেখো 200 প্লাস এফ সাইন থিটা প্লাস 50 সাইন 30 মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে একটা এফ সাইন থিটার একটা মান আসবে, এফ সাইন থিটার একটা মান আসবে, এই মানটা আসবে তোমার 175 নিউটন। এখন ডিরেকশন দিতে হবে, ডিরেকশন দেওয়া কত, কোন দিকে হবে, এটা হচ্ছে এফ সাইন থিটা, এই যে এটা এফ সাইন থিটা, এফ সাইন থিটা চিত্রে আছে উপর দিকে, চিত্রে আছে উপর দিকে। নিয়ম হচ্ছে যদি রেজাল্ট পজিটিভ আসে, এফ সাইন থিটার রেজাল্ট পজিটিভ আসছে, দেখো পজিটিভ, যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে চিত্রে যেদিকে আছে ওই দিকে দিতে হবে, চিত্রে এটা উপর দিকে আছে, এটা উপরের দিকে দিতে হবে, উপর দিকে দিলাম, ঠিক আছে? এখন আমাদের দুইটা মান আসলো, একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে এফ সাইন থিটা। এফ কস থিটা আছে তোমার এইদিকে, চিত্রে রাখি, এফ কস থিটা আছে তোমার এইদিকে আর এফ সাইন থিটা আছে এইদিকে। এফ কস থিটা মানে হচ্ছে 243.3, এফ কস থিটা 243.3 আর এফ সাইন থিটা মানে হচ্ছে 175। আমরা জানি এফ কস থিটা এবং সাইন থিটা একত্র করলে কি হয়, এই যে এফ কস থিটা আর এফ সাইন থিটা একত্র করলে রেজাল্ট এফ হয়, ঠিক আছে? তাহলে এখানে তাই করব, এটা হচ্ছে এফ সাইন থিটা, এই যে 175টা হচ্ছে এফ সাইন থিটা, এই যে দেখো, আর 243.3 হচ্ছে এফ কস থিটা। তাহলে দুইটার একত্র করলে একটা জিনিস পাওয়া যাবে, লব্ধি বানাও, অতিভুজ বানাও, এই অতিভুজটা হচ্ছে এফ, আর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, তাই না? তাহলে আমরা এফ পেয়ে গেলাম, এফ ইজিক্যাল টু হবে রুট ওভার অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে 175 স্কয়ার যোগ 243.3 স্কয়ার। এখান থেকে একটা এফ আসবে, এফ এর মান হবে 299.69। তোমরা অনেকে মনে করতেছে আমি এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করি কি, আমি যে এটা দেখে দেখে লিখতেছি, এই যে এটা দেখে দেখে লিখতেছি, tan থিটা ইজিক্যাল টু লম্বা ভাগ ভূমি, লম্বা যে 175 আর এটা হচ্ছে 243.3 নিউটন। এখান থেকে একটা থিটা চলে আসবে, থিটার মান আসবে, আমি ক্যালকুলেশন করে দেখলাম থিটার মান এইটা আসছে, ঠিক আছে? এখন এখানে একটা অ্যারিসোনা দিতে হবে, যে ডিরেকশন দিতে হবে, যে এটা ডিরেকশন, এটা থিটা না, এটা একটা অ্যান্সার, এইটাও একটা অ্যান্সার। থিটাটা কিন্তু আলাদা অ্যান্সার এখানে, কেন? কারণ আলাদা আলাদা অ্যান্সার চাইছে, এফ এর মানও চাইছে, দেখো এই এফ কত এবং থিটা কত, দুইটা মানকে আলাদা আলাদা অ্যান্সার চাইছে, একটা এফ কত এবং থিটা কত। এফ ইজিক্যাল টু কত, 299.69, এইদিকে আরো শূন্য
আর থিটা দিয়ে উল্টাতে আছে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা যেটা করো পলিটেকনিকে যেটা করছো, ডিরেকশন কিচ্ছু দাও নাই, যেখানে যে ডিরেকশন দিতে হয় এটা দাও নাই, না দিয়ে এখানে একটা সমীকরণ দিছো 1 নং সমীকরণ, এখানে ডিরেকশন না দিয়ে একটা সমীকরণ দিছো 2 নং সমীকরণ। তোমরা করছো কি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ ভাগ দিছো, ভাগ দিয়ে ট্যান থিটা আসছে না, থিটার মান বের হচ্ছে, থিটার মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এফের মান চলে আসবে, তাই করছো না? ওইভাবে করলেও হবে, হবে না যে তা না, ওইভাবে করলে হবে, কিন্তু ওইভাবে করলে অনেক থিটাই তুমি মিলাইতে পারবে না, থিটা মিলাইতে তোমার কষ্ট হবে। ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে করতেছি এইভাবে যদি তুমি করো তাহলে থিটার মান মিলাইতে তোমার জন্য সহজ হবে। ওকে, আমরা মনে হয় একটা ক্লাস এখানে স্টপ রাখি। আসলে এই ক্লাসটা একটু লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সকালে অর্ধেক ক্লাস নিয়ে আমি স্টপ রাখছি ক্লাসটা, বিকালে বাকি অর্ধেক নিলাম, আর বিকালে যদি আরও নেই তাহলে দেখা যাবে যে ক্লাসটা 1.5 ঘন্টা 2 ঘন্টা লম্বা হয়ে যাবে। তাহলে আমি ক্লাসটা ছোটো করার জন্য এখানে ক্লাসটা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা অনেকগুলো অঙ্ক করবো, আরও অনেকগুলো অঙ্ক করব। খোদা হাফেজ।